হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আমি এই চ্যানেলে তোমাদের নিটের ক্লাস শুরু করেছি। বিগত বছরে আমি 11 অ্যান্ড 12-এর থিওরি অ্যান্ড প্রবলেমের ক্লাসগুলো করছিলাম এবং এবছরও তার কন্টিনিউয়েশন চলছে। আমি এবছরও তোমাদের যতটা থিওরি প্রবলেম বাকি আছে করছি। তবে এবছর আমি তোমাদের স্পেশালি যারা আমার স্টুডেন্ট আগের বছর 12 পাস করেছো বা নতুন স্টুডেন্ট যারা 11 থেকে 12-এ উঠছো তাদের দাবি অনুযায়ী আমি শুরু করেছি নিটের ক্লাস। যারা 11-এ রয়েছো তারা 11-এ নিটের যে পোর্শনগুলো দেখতে থাকবে, যারা 12-এ রয়েছো এখন তারা 12-এ নিটের পোর্শনগুলো দেখতে থাকবে এবং একটা আলাদা খাতা করে তার নোটস বানাতে থাকবে। আর যারা 12 পাস করে গেছো 2023-এ নিট দেবে তারা অবশ্যই প্রথম থেকে আমি যে ক্লাসগুলো দিচ্ছি কন্টিনিউয়াস ভালো করে দেখো, বোঝো, নোটস বানাও এবং নিজের স্টাডি মেটেরিয়াল বানাও এবং যে এমসিকিউগুলো আমি করাবো প্রত্যেকটা ভালো মতো বুঝে কনসেপ্টটা নাও, যাতে তুমি ভবিষ্যতে সব এমসিকিউগুলো করতে সক্ষম হও। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থিওরি ভালো মতো বুঝিয়ে সেখান থেকে সব থেকে বেস্ট এমসিকিউগুলো করাবো ক্লাস লেকচারগুলোতে। তারপর আমি সেই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে যে নিটের এক্সামে কোয়েশ্চেনগুলো এসেছিলো বা তার আগে যখন মেডিকেল এন্ট্রান্স টেস্ট হতো সেখানে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো তার উপর ভিত্তি করেও আমি একটা করে ভিডিও বানাবো এবং তোমাদের আমি এই চ্যানেলে দেবো। তো যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলের সাথে থেকো, সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট লাইকস অবশ্যই করো, জানিও কেমন লাগছে। সো আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের লেকচার 2 করব। লেকচার 1 যারা করনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লেকচার 1 করে আসো, লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, তো লেকচার 2তে আমরা কি শিখব? ইলেকট্রিক ফিল্ডস, লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স অফ ফোর্স, হ্যাঁ অনলি লাইন্স অফ ফোর্স লেখা আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স অফ ফোর্স, তারপরে ইলেকট্রিক ফ্লাক্স, গাউসেস ল অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ গাউসেস ল। এর উপর ভিত্তি করে আমি সব থেকে বেস্ট ওয়েতে, সব থেকে ইজি ওয়েতে তোমাদের আমি এগুলো বুঝিয়ে দেব এবং তারপরে আমরা এই টপিকগুলোর ওপর ভিত্তি করে বেস্ট 12টা এমসিকিউ বেছে নিয়েছি, সেগুলো তোমাদের করিয়ে দেবো। দেখতে থাকো। চলো আমরা এবার চলে যাব ক্লাসে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। তোমাদের আজকের ক্লাস থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো। আজকে আমি তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের লেকচার 2 দেব। লেকচার 2তে তোমরা আজকে বিশেষত ইলেকট্রিক ফ্লাক্স এই পার্টটা খুব ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করবে, একদম দারুণ করে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে, কারণ এটা একটু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে প্রবলেমসগুলো সলভ করা যায় না। তো আমি চেষ্টা করবো আজকে থিওরিতে খুব ভালো করে তোমাদের ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্টটা ক্লিয়ার করতে আগে। অনলি ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড গাউসেস ল এই টপিকটুকুটাই আজকে পড়াবো এবং এই টপিকটাকে ডিটেলসে পড়াবো, কারণ টপিকটুকুটাই অনেক বড়, অনেক ভাস্ট। ওকে, তো এই টপিকটুকুটা পড়িয়ে সেখান থেকে আমরা 10টা বা 12টা যে কটা পারবো আমি এমসিকিউ করিয়ে দেবো, ঠিক আছে? তবে আমি দেখবো যাতে ক্লাসটা খুব লেন্দি না হয়ে যায়, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তো আজকের ইলেকট্রোস্ট্যাটিক্সের লেকচার 2তে আমরা যেটা শিখবো ইলেকট্রিক ফ্লাক্স, সেটা শেখার আগে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন সম্বন্ধে একটু জানবো। ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি? আমরা সবাই জানি যে একটি কোনো চার্জকে যদি আমি কোথাও রেখে দিই তো সেই চার্জটার সারাউন্ডিং জুড়ে তার একটা এফেক্ট থাকে, যে এফেক্টটাকে ইলেকট্রিক ফিল্ড বলা হয়। যে ওই চার্জটার সারাউন্ডিংয়ে যে কোনো পয়েন্টে অন্য একটা চার্জ আনলে সেই চার্জটা একটা ফোর্স ফিল করে, তো সেটাকে ইলেকট্রিক ফিল্ড প্রপারলি ইলেকট্রিক ফিল্ড বলে সেই এরিয়াটাকে। এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করার সময় আমরা ওই ফিল্ডের মধ্যে যে কোনো একটা পয়েন্টে +1 এই চার্জটা এনেছিলাম, এনে কুলম্বস ল অ্যাপ্লাই করে ফিল্ড ক্যালকুলেট করেছিলাম। ওকে, সো এই ফিল্ডটা বোঝার জন্য আমাদের ফিল্ড লাইন্স ইউজ করতে হয়। কেমন করে ইউজ করতে হয়, কেমন করে তৈরি হয়? মনে করো এখানে +q চার্জ আছে, তো এইটুকু +q চার্জের জন্য এর আশেপাশে তৈরি হয়েছে +q চার্জের ইলেকট্রিক ফিল্ড। এবার এই ইলেকট্রিক ফিল্ড বোঝার জন্য আমাকে +1 চার্জকে আনতে হবে। এবার ফিল্ড লাইন্স হলো এই +1 চার্জ, এই +1 চার্জকে এই ফিল্ডের মধ্যে যে কোনো জায়গায় রেখে দিলে সে ডিউ টু অ্যাট্রাকশান হোক বা ডিউ টু রিপালশান হোক সে মুভ করবে।
সেই মুভমেন্টটাকে যদি আমরা ড্র করতে পারি, সেই মুভমেন্টগুলোকেই বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ফর এক্সাম্পল, এখানে যদি আমি +1 চার্জটাকে রেখে দিই, তো তুমি দেখতেই পাচ্ছ +Q+1 চার্জটাকে রিপালশন করবে। সো এই পথে ও মুভ করতে থাকবে। সো ড্রয়িং দিস পাথ ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড লাইন্স। সো ইফ উই পুট ইট হিয়ার, দেন ইটস গোয়িং হিয়ার, হিয়ার। So these are called electric field lines. This is called electric field lines. Suppose if you draw -Q charge, if we put -Q charge somewhere and draw the field lines, then the lines are become this, because +1 charge is attracted by -Q. So the field lines are this. Okay, এটা হবে। বাট +Q আর -Q যদি এক জায়গায় রাখা হয়, এটা কিন্তু ডিফারেন্ট পিকচার, এটা একটা আলাদা পিকচার, এটা একটা আলাদা পিকচার। বাট ইফ উই পুট ইট টুগেদার, মানে +Q আর -Q এরা দুজনকে একসাথে যদি আমরা একটা জায়গায় রেখে দিই, তাহলে কেসটা কী দাঁড়ায়, ফিল্ড লাইন্সটা কেমন হবে দেখে নাও। দেখে নাও মন দিয়ে। মোটামুটি এই হাফটা এফেক্ট পড়বে না তেমন, এদিকের এই হাফটাও ওই হাফটাও তেমন এফেক্ট পড়বে না, ঠিক আছে। এই হাফে যদি আমি কোনো +1 চার্জকে রেখে দিই, ওদিকে যাবে, এইদিকেও রাখে, এদিক মানে ডাইরেক্ট ঢুকবে। বাট এখান থেকে শুরু হবে এটার এফেক্ট। যদি এখানে +1 চার্জকে রাখি, তাহলে ও এদিকে যাবে, আবার ও এদিকে টানবে। সো ওভারঅল ও ঘুরে এইভাবে প্রবেশ করবে। ক্লিয়ার? সাপোজ যদি এখানে রাখি, তাহলে এইভাবে প্রবেশ করবে। একমাত্র এখানে রাখলে সেটা স্ট্রেট চলে যাবে, এই নিচেরটা কার্ভ করে প্রবেশ করবে, এই নিচেরটাও কার্ভ করে প্রবেশ করবে, এই নিচেরটাও কার্ভ করে প্রবেশ করবে, এ দায় চলে যাবে অনেকটা দূর হয়ে, এই উপরটাও প্রায় কার্ভ করে প্রবেশ করবে। সো দ্য ফিল্ড লাইন্স আর দিস। কেমন করে ড্র করলাম, একটা +1 চার্জকে যদি আমি রেখে দিই, তো যেখানে যদি এখানে রাখি, তো এ ডাইরেক্ট অ্যাট্রাক্ট করবে, রিপাল করবে, সোজা গেল। এখানে রাখলে এ অ্যাট্রাক্ট করবে, এ রিপাল করবে এই বরাবর, এই অ্যাট্রাক্ট করবে এই বরাবর, ভেক্টরিক্যালি ও দুটা মিক্স করে লব্ধি বরাবর এখানে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য ফিল্ড লাইন্স। এবার আমরা যদি এই কাজটা করি, এখানেও, হ্যাঁ মনে করো আমি এই কাজটা করলাম, যে এখানেও +Q রেখে, এখানেও +Q রেখে আমি এখানেও +Q রাখলাম। ইন দ্যাট কেস কি হবে, ইন দ্যাট কেস এইটুকুটা তো ওকে, কোনো প্রবলেম নাই মোটামুটি। বাট এখান থেকে এই এটাকে এদিকে রিপাল করবে, আর এটাকে এদিকে রিপাল করবে। ওভারঅল এ কী হবে, এখানে এইভাবে রিপাল হয়ে যাবে। দেখো, বুঝতে পারলে? এইখানকারটা এইভাবে রিপাল হবে, এখানকারটা এইভাবে রিপাল হবে, এখানকারটা এইভাবে রিপাল হবে। সিমিলারলি এখানকারটা এইভাবে, এখানকারটা এইভাবে, এখানকারটা এইভাবে, এখানকারটা এইভাবে। জাস্ট মাঝখানে কোনো ফিল্ড লাইন্স পৌঁছাবেই না। সো মাঝখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবেই না। একটা কথা মনে রাখবা, ফিল্ড লাইন্স হলো +1 চার্জ যেদিকে মুভ করবে তার ড্রয়িং। এবার তুমি জানো +1 চার্জ যেদিকে মুভ করে, বা যেদিকে ওর উপর কোন দিকে +1 চার্জ মুভ করবে, যেদিকে ওর উপর মানে যে বড় বড় ফোর্স কাজ করবে, +1কে +Q রিপাল করছে। সো দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ রিপালসিভ। সো এখানে যেদিকে +1টা মুভ করবে সেটাই হলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। সো এখান থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ ডিরেকশন গিভস অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড লাইন্স কী করে, ইলেকট্রিক ফিল্ডেরই ডিরেকশন বোঝায়। ওকে, তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কয়েকটা প্রপার্টি বলা যায়। তার মধ্যে সবথেকে বড় প্রপার্টি হলো two electric field lines cannot intersect each other, মানে দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কখনো একে অপরকে ইন্টারসেক্ট করতে পারবে না বা ছেদ করতে পারবে না। কেন ছেদ করতে পারবে না? সাপোজ কোনোভাবে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স এইভাবে আছে, একটা ফিল্ড লাইন্স এইভাবে আছে। সো এবার এই পয়েন্টে যদি আমি বলি, তো যেহেতু কার্ভ হয়ে আছে, তাহলে বলতে পারি ইলেকট্রিক ফিল্ড লাইন্স এই পয়েন্টে এই কার্ভের যে স্পর্শক এই বরাবর, এই কার্ভের স্পর্শক এই বরাবর। বা যদি আমি ডাইরেক্ট ক্রস করে দিই, তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এটা ফিল্ড লাইন্স, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এই বরাবর, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এই বরাবর। তাহলে একটা পয়েন্টে কখনোই ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিরেকশন হতে পারে না। সো এখান থেকে আমি বলতে পারি কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্যান নট ইন্টারসেক্ট ইচ আদার। ওকে, এগুলো তো বললাম ইলেকট্রিক ফিল্ড লাইন্সের প্রপার্টি। এবার আমরা ধীরে ধীরে ইলেকট্রিক ফ্লাক্সের দিকে ঢুকবো। দেখো, ইলেকট্রিক ফ্লাক্স আচ্ছা খালে থাক মিটুক
ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স কী হবে? ইলেকট্রিক ফ্লাক্স হলো যে সাপোজ এইখানে একটা চার্জ আছে প্লাস কিউ, ওকে, এখান থেকে সাপোজ এই বরাবর 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 ফিল্ড লাইন্স পেরোচ্ছে। আমি যদি এখানে একটা সারফেস ড্র করি, সারফেস মানে একটা তল, ঠিক আছে, সারফেস ড্র করি, এটা একটা লাইন রেখেছি, তোমার বুঝে দিতে হবে একটা তল আছে, আপনার মানে আপাতত লাইন হিসাবেই দেখো। তাহলে এই সারফেসটাকে ভালো মতো লক্ষ্য করো, এই সারফেসকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কেটে বেরিয়ে যাবে। আরও আছে, বেরোবে কি না কেটে? তো ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো সারফেসটাকে কেটে বেরিয়ে যাবে। আচ্ছা, সারফেসটাকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কেটে বেরোনোর আগে একটা কথা বলি, ইলেকট্রিক ফ্লাক্স শেখার আগে তোমাকে একটা নতুন তথ্য, নতুন ডেটা মাথার মধ্যে ঢোকাতে হবে। সেই ডেটাটা হলো সারফেস অর সারফেস এরিয়া, মানে এরিয়া, ক্ষেত্রফল যেটাকে বাংলায় বলে, ইজ নট এ স্কেলার কোয়ান্টিটি। ক্ষেত্রফল একটি ভেক্টর কোয়ান্টিটি। দ্যাটস মিন সারফেস এরিয়া or area has a direction, it's a vector quantity. Suppose it's a surface, okay, এই সারফেসটার এরিয়া কত? সাপোজ এস ধরলাম। তো এই সারফেসটার কিন্তু একটা ডিরেকশন আছে, সেই ডিরেকশনটা হলো পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। সো হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ এ সারফেস? The direction of a surface is always perpendicular to that surface. So এখানে ডিরেকশনটা কি হবে? এই ওয়াইজ। সো এস হ্যাজ ডিরেকশন, ইটস এ ভেক্টর কোয়ান্টিটি। এটা তোমাকে প্রথমে মাথার মধ্যে ঢুকাতে হবে। তো যে কোনো সারফেস এরিয়া ইজ নট এ স্কেলার, ইটস এ ভেক্টর, ওকে। তো সারফেস এরিয়া যদি ভেক্টর হয় তার এই ডিরেকশন হবে, এই ডিরেকশনটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, ওকে। ওকে, এইটুকু আগে তুমি মাথার মধ্যে ঢুকিয়ে নিচ্ছ আশা করি। এবার আমি ফ্লাক্সে ঢুকি। ফ্লাক্সটা কী বলছেন? এই যে লুক অ্যাট দ্য সারফেস, একটা চার্জের সামনে একটা সারফেস রেখে নিয়েছি। এবার সারফেসটার মধ্য দিয়ে তুমি দেখতে পাচ্ছ ইলেকট্রিক ফিল্ড লাইনসগুলো ক্রস করে যাচ্ছে, ওকে। এবার এই সারফেসটার কথা যদি বিচার করো, তাহলে সারফেসটা তো যদি সারফেসটা এস হয়, তাহলে এই সারফেসটা তো ডিরেকশন হবে। সো ডিরেকশন ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, সো দিস ইজ দ্য সারফেস ডিরেকশন। এগুলো কি সারফেসের ডিরেকশন, ইটস এস ভেক্টর, ওকে। এটা কি সারফেসের ডিরেকশন, ক্লিয়ার? ওকে, এইবার বলছে, মন দিয়ে শুনবে, ফ্লাক্স কি? ফ্লাক্স বলছে দ্য ফিল্ড লাইন্স আর কল্ড ফ্লাক্স। মানে লাইন্স অফ ফোর্সগুলোকে ফ্লাক্স বলবো? ফিল্ড লাইন্স আর লাইন্স অফ ফোর্স সেম? নো, ভালো মতো শুরু, কমপ্লিট হয়নি। দ্য ফিল্ড লাইন্স আর কল্ড ফ্লাক্স when the field lines are perpendicular to the surface. বাংলায় বলতে গেলে বলবো, সেসব বলরেখাগুলোকেই ফ্লাক্স বলবো যেসব বলরেখাগুলো যেই তলের উপর আমি ফ্লাক্সটা বের করতে চাইছি সেই তলের সাথে লম্ব। তাহলে ফ্লাক্স অলওয়েজ বের করার জন্য আমাকে একটা তল লাগে, কি লাগে? একটা সারফেস লাগে। একটা সারফেস দেখবো, যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা সারফেস রেখে দিলে সেই সারফেসকে কেটে বেরায় ফিল্ড লাইন্স। তার মধ্যে যেসব ফিল্ড লাইন সেই সারফেসকে পারপেন্ডিকুলারলি কেটে বেরায়, অর্থাৎ এটা কিন্তু বুঝো, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। আবার পারপেন্ডিকুলার টু দ্য সারফেসই কাজ করে সারফেস ভেক্টরের দিক। সো যদি বলতে পারি এরকম যে যেসব ফিল্ড লাইনগুলো সারফেস ভেক্টরের সাথে প্যারালালি বেরায় সেই সব ফিল্ড লাইন্সগুলোকেই বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স। খুব ভালো মতো এটা বোঝো। ইলেকট্রিক ফ্লাক্স কাকে বলে? ইলেকট্রিক ফ্লাক্স হলো দ্য ফিল্ড লাইন্স হুইচ আর পারপেন্ডিকুলার টু দ্য সারফেস or the field lines which are parallel to the surface vector are called electric flux. Okay, so here it is, দেখো এই ভেক্টরটা দেখো, এই ফিল্ড লাইন্সটা দেখো, এই সারফেসটার ভেক্টরের সাথেও 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে অর্থাৎ প্যারালাল আছে। সো this electric field vector but this electric field lines is called flux, but they are not flux.
where there are not flux, because সারফেস ভেক্টর ডিরেকশন এটা এস আর এটা হলো ই এর ডিরেকশন। কেন ই এর ডিরেকশন? বিকজ ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডিরেকশন অলওয়েজ টুয়ার্ডস দ্য ইলেকট্রিক ফিল্ড direction. Okay, so here surface vector and E vector make an angle theta, so this is not flux, this is electric field lines. Here also make angle theta, some another theta, here some another theta, here some another theta, here some another theta. So surface vector is always making an angle with electric field lines of force. Okay, so just one electric field vector which is parallel to the surface vector is called flux. But in the concept of vector এর কনসেপ্ট থেকে আমরা বলতে পারি কি বলতে পারি? ভেক্টরের কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে কোনো ভেক্টর, এনি ভেক্টর মেক এন অ্যাঙ্গেল উইথ সাম, দেন দিস ভেক্টর হ্যাজ টু কম্পোনেন্টস। মানে কোনো একটা ভেক্টর এ ভেক্টর ইজ মেকিং উইথ সাম অ্যাঙ্গেল উইথ another thing, another line, then it's have must, if we know that angle, then this vector must have two components. One component is called a cos theta, which is in the side of angle theta, and another component is a sin theta. Okay, and a cos theta and a sin theta, the components are perpendicular to each other, they are called perpendicular components. Okay, এগুলো তো আমরা শিখেছি। সো এই কনসেপ্টটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা বলতে পারি এই ই ভেক্টরটার দুটো কম্পোনেন্ট হবে, একটা হবে এই এস এর দিকে যার নাম বলতে পারি আমি ই কস থিটা, ওকে, আর একটা হবে সারফেস বরাবর ই সাইন থিটা। এবার দেখো প্রত্যেকটা ভেক্টরেরই কিন্তু এরকম দুটো কম্পোনেন্ট হচ্ছে। যদি এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা নিই আর এটা যদি সারফেস ভেক্টর হয় তো এটারও এই কম্পোনেন্ট হবে ই কস থিটা ই সাইন থিটা। এটার কি? এটার হবে ই, দেখো এখানে ই আর এস একই দিকে, যদি আমি ভেক্টর খালি মানে কম্পোনেন্ট অনুযায়ী ভাবি তাহলে এখানে ইটা এস এর সাথে 0 ডিগ্রি কোণ করা আছে, তাহলে ই কস জিরো কত? ই, সব ম্যাটার করে না। বাট জেনারেলি আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ড লাইন্সের একটা করে কম্পোনেন্ট আছে যেটা প্যারালাল টু দ্য সারফেস, মানে সারফেস ভেক্টরের সাথে প্যারালাল অ্যান্ড সারফেসের সাথে পারপেন্ডিকুলার একটা করে আছে, আর একটা করে কিন্তু সারফেসের গায়ে আছে, ওটা দেখে আমার মাথা ব্যথা নেই। তার মানে প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ড লাইন্সের মধ্যে একটা কম্পোনেন্ট লুকিয়ে আছে যে কম্পোনেন্টটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার। তার মানে এখান থেকে বুঝলাম যে আমি যে বললাম একটা মাত্র ইলেকট্রিক ফিল্ড লাইন্স আছে যেটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার, সেটা ভুল। একটা নয়, প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে তার মধ্যে সে ডিরেক্টলি না হলেও তার একটা কম্পোনেন্ট আছে যে সারফেসের সাথে পারপেন্ডিকুলার। সো প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স হ্যাজ এ part which are perpendicular to the surface, and the perpendicular to the surface field lines are called flux. That's when each electric field lines carry each flux. That's when এখানে ইনফাইনাইট ফ্লাক্স আছে, যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স আছে ততগুলো ইলেকট্রিক ফ্লাক্স আছে। এবার সাপোজ এক একটা পয়েন্ট যদি লক্ষ্য করো, এক একটা পয়েন্ট থেকে যদি বলি তাহলে একটা পয়েন্ট থেকে একটা করে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরাবে, তাই না? বা একটা করে ফ্লাক্স বেরাবে। যদি ইলেকট্রিক ফিল্ড লাইন্স বলি তাহলে বলবো ই, তাই না? ইলেকট্রিক ফিল্ড লাইন্স মানে ই। বাট জেনারেলি প্রত্যেকটা ই তো আর ফ্লাক্স নয়, বাট ইচ ই কস থিটা ইজ ফ্লাক্স। দেখো মন দিয়ে কথাটা বুঝো, ই যদি পারপেন্ডিকুলারই হয় সারফেসের সাথে তাহলে তো সেটা ফ্লাক্স, বাট ই যদি পারপেন্ডিকুলার নাও হয় তার কস থিটা কম্পোনেন্টটা ফ্লাক্স। এইবার যেটা পারপেন্ডিকুলার আছে সেটাকেও যদি আমি কস থিটা হিসাবেই ধরি কোনো ভুল নেই। কেন? সেখানে ই আর এস এর মাঝখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তো ই কস 0 হয়ে গেল। ই কস 0 কত? ই হয়। তাহলে জেনারেলি আমি লিখতে পারি ইলেকট্রিক ফিল্ড লাইন্স হুইচ আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন আর ই কস থিটা। তার মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেড়েছে তার মধ্যে যেগুলো ফ্লাক্স সেগুলো প্রত্যেকে ই কস থিটা। এটাও ই কস থিটা, এটাও ই কস থিটা, এটাও ই কস থিটা, এটাও কিন্তু ই কস থিটা, এইটাও ই কস থিটা। বাট হেয়ার থিটা ইজ 0, হেয়ার থিটা ইজ সাপোজ 45, এখানে 30, তারপরটা 20, 15, 10, তারপরটা 0, তারপরে আবার বাড়ছে 15, 20, এভাবে বাড়ছে। তো জেনারেলি ই কস থিটা, মানে আমি তাহলে জেনারেলি বলতে পারি এক একটা পয়েন্ট থেকে সারফেসের এক একটা পয়েন্ট থেকে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরাবে
যাকে ফ্লাক্স বলে ডিনোট করতে পারবো সেটা হলো ই কস থিটা। এবার আমরা যদি একটা ছোট্ট এরিয়া নিয়ে নিই, মনে করো এখান থেকে এতটা নিলাম, এইটুকু এরিয়ার মধ্যে কতটি ফ্লাক্স বেরাবে, তাহলে এইটুকু এরিয়ার ভ্যালু যদি আমি ডিএস বলি, কারণ অল্প একটু এরিয়া নিয়েছি, তাহলে অল্প একটু এরিয়ার মধ্যে কত বেরোবে, এক একটা পয়েন্ট দিয়ে বেরোচ্ছে ই কস থিটা করে ফ্লাক্স, তাহলে ডিএস দিয়ে বেরোবে, ডিএস গুণ করে দেবো, ঐকিক নিয়ম, এক একটা পয়েন্ট দিয়ে একক পয়েন্ট দিয়ে বেরোয় ই কস থিটা ফ্লাক্স, ডিএস দিয়ে বেরোবে ডিএস কস থিটা ফ্লাক্স, মানে ডিএস ইন্টু ই কস থিটা প্লাস ডিএস গুণ হয়ে যাবে। সো দিস ইজ কল্ড ফ্লাক্স। তো হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ফ্লাক্স? ফ্লাক্সের কনসেপ্ট হলো পারপেন্ডিকুলার ফিল্ড লাইন্স উইথ দ্য সারফেস। ম্যাথমেটিক্যাল কনসেপ্ট কি? ডিফাই ইজ ইকুয়াল, ডিফাই হলো ফ্লাক্স ডিনোট করা হয়, ফ্লাক্স কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে। ডিফাই ইজ ইকুয়াল ই কস থিটা ইন্টু ডিএস। ওকে, এবার ই আর ডিএস দুটাই ভেক্টর কোয়ান্টিটি, তাতে এদের গুণফলটা তো ভেক্টর হিসাবে লিখতে হবে, আবার ডিফাইটা স্কেলার কোয়ান্টিটি। সো অটোমেটিক এখান থেকে আমরা কস থিটাও দেখতে পাচ্ছি, এখান থেকে আমি এটাকে ভেক্টরিক্যালি লিখতে পারি ই ডট ডিএস, বুঝতে পারলে? ডট প্রোডাক্টে কস থিটা আছে, আবার জানিও ডিফাই মানে স্কেলার কোয়ান্টিটি, আবার ই আর ডিএস দুটো ভেক্টর কোয়ান্টিটি গুণ আকারে আছে। সো ডিফাই ইজ ইকুয়াল টু ই ডট ডি, সরি এটা তো ভেক্টর না, ই ডট ডিএস। ক্লিয়ার? এবার আমাকে যদি প্রশ্ন করা হয় টোটাল ফ্লাক্স কত, তাহলে আমাকে জানতে হবে টোটাল এরিয়া এস, তখন আমরা জানি এখান থেকে হবে ই ডট এস হবে। এটাকে যদি আমি মানে এখানে তো আমরা টোটাল এরিয়াটা এস জানি, যদি অনেক সময় ইরেগুলার শেপ হয়, বিভিন্ন রকম যদি শেপ হতো সারফেসটার, সেক্ষেত্রে জেনারেলি আমি যেটা লিখতে পারতাম সেটা হলো ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিফাই। মনে রাখবে, ছোট জিনিস থেকে বড় জিনিস করতে গেলে আমাকে যে মানে যে ম্যাথামেটিক্সটা ইউজ করতে হয় তাকে বলে ইন্টিগ্রেশন। সো ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিফাই, দ্যাটস মিন ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ওকে, উইথ এস, উইথ ক্লোজ। ক্লোজ যদি সবসময় ইউজ না হতে পারে, যদি ক্লোজ সারফেস হয় তাহলে ক্লোজ, নাহলে এস দিতে হবে। সো মেন কনসেপ্ট হলো কি ইলেকট্রিক ফ্লাক্সের, যেটা তোমরা এখন বুঝার পর নোট করবে, সেটা হলো ফাই ইজ ইকুয়াল টু এস ওভার ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। বুঝতে পারলে কিনা দেখো। নেক্সট আমরা এগাবো, যেটা বুঝালাম সেটা মন দিয়ে আশা করি বুঝে নিয়েছো। এবার আমরা নেক্সট এগাবো, টুকে নাও একটু। সো আশা করি ফ্লাক্স বুঝতে পেরেছো। এবার একটু আরেকটা জিনিস একটু বলে দিই। সাপোজ এখানে একটা ক্লোজড এরকম সারফেস আছে, ওকে, এবং এখান দিয়ে কোনো ফিল্ড লাইন্স বেরিয়েছে, মানে এখান দিয়ে যে সাপোজ এখানে কোনো চার্জ আছে কিউ, এখান দিয়ে যে ফিল্ড লাইন্সগুলো বেরোচ্ছে বিভিন্ন স্টাইলে, বেরোচ্ছে কি না, সারফেসটা মেবি রেগুলার মেবি ইরেগুলার, এখানে ইরেগুলার আছে। এখানে যদি একটা ছোট্ট এরিয়া আমরা কনসিডার করি ডিএস, তাহলে এখানে ফ্লাক্স কত হবে তুমি জানো, এখানে ই আছে। এবার সবটি যে ই হবে তার কোনো মানে নেই, এটা ডিএস এর সাথে পারপেন্ডিকুলার হতেও পারে না হতে পারে। তারপর এখানে ডিএসটার এই যে ডিএস এর ভেক্টরটা ডিরেকশন এরকম পারপেন্ডিকুলার না থিটা, তাহলে এক্ষেত্রে কিন্তু যদি ফ্লাক্স দেখতে চাই ডিফাই, সো ডিফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, যেটা তুমি জানো। আর টোটাল ফ্লাক্স কী হয়, ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিফাই দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস। ওকে, এবার এই ক্ষেত্রে তোমাকে যেহেতু এই সারফেসটা ক্লোজ, অর্থাৎ টোটাল এসটা পুরো ক্লোজ আছে, ইন্টিগ্রেশনে এখানে একটা এই চিহ্নটা ইউজ করতে হবে, যেটা বলে ক্লোজড সারফেস। ঠিক আছে? ওকে, তা দু রকমের হয়, একটা এস লিখতে পারো মেবি এনি সারফেস, আর ক্লোজ মানে সারফেসটা ক্লোজড। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো গাউসেস প্রিন্সিপাল, গাউসেস ল, গাউস ল। গাউস বিজ্ঞানী কি বলছেন? বিজ্ঞানী গাউস বলছেন যে ইফ উই নো ফ্লাক্স ক্রিয়েটেড বাই এ চার্জ ইন এ ক্লোজড সারফেস, মানে সাপোজ এটা দেখো, মানে আমি যদি জানি যে একটি চার্জের জন্য ফ্লাক্স তৈরি হয়েছে বাই এ সারফেস, বাই ক্লোজ সারফেস, এটা কিন্তু ক্লোজ সারফেস হতে হবে, তাহলে এই ফ্লাক্সের পরিমাণটা গাউস ক্যালকুলেশন করে বলে দিয়েছে কি হবে। মানে গাউস বলছে যে একটা চার্জকে যদি এনক্লোজ করে একটা সারফেস ড্র করতে পারি, এনি সারফেস, যেটা গাউসিয়ান সারফেস, তুমি এনি সারফেস ড্র করতে পারো। ঠিক আছে? গাউস কি বলছে যে একটা চার্জকে ঘিরে যদি কোনো সারফেস থাকে, ঠিক আছে, চার্জটা এখানে আছে তাই ঘিরে একটা সারফেস থাকে, যেটা কিন্তু গাউসিয়ান সারফেস বলে, তাহলে ওই সারফেস দিয়ে টোটাল ফ্লাক্স যতটি বেরোবে, দ্য টোটাল ফ্লাক্স
through that surface enclosed by a charge is always is equal to q enclosed by epsilon naught. Mathematically bojo, if it is charge q enclosed by a surface sphere, maybe sphere, then we know it gives electric field lines, we know it gives flux E dot ds in ds area, some alpha area. We know total flux phi is equal to close integration E dot ds. এগুলো আমরা ম্যাথমেটিক্যালি জানি, বাট নাও উই হ্যাভ দ্য অ্যান্সার. দ্য অ্যান্সার বাই গাউস ইজ ইকুয়াল টু, ইটস ইন্টিগ্রেশনের ইকুয়াল টু হবে কিউ এনক্লোজ বাই এপসাইলন নট. কিউ এনক্লোজ মিনস the charge enclosed by the Gaussian surface by epsilon naught. Epsilon naught means free space permittivity. So this is Gauss's law. The Gauss law ki bolche, we know the calculation of flux phi equal to integration E dot ds. Gauss say phi is equal to integration E dot ds, okay, but it's equal to q enclosed by epsilon naught. মানে তুমি এখানে দুটো ফর্মুলা একসাথে পেয়ে গেলে, কোনো প্রবলেমে তুমি দেখছো ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবে, ইফ উই নো দ্য এস, আমরা যদি ডাইরেক্ট টোটাল এস জানি, সেক্ষেত্রে কিন্তু ফাই ইকুয়াল টু ই ডট এস অনলি, এক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন করার দরকার নাই। মন দিয়ে বোঝো কথাটা। তুমি যে ক্ষেত্রে ডিএস জানো, অল্প জানো, টোটালটা বের করবে ফ্রাই, তখন তুমি ইন্টিগ্রেশন ডিএস করে তার ইন্টিগ্রেশন করবে। বাট ইফ ইউ নো এস, ডাইরেক্ট তুমি এসটাই জানো যে পুরো তলটাই কত, তখন তুমি ডাইরেক্ট ই ডট এস করলে কিন্তু টোটাল ফ্লাক্স বেরিয়ে যাবে। সো টোটাল ফ্লাক্স অ্যাকর্ডিং টু আস ইজ ই ডট এস অর ই ডট ডিএস অর ইন্টিগ্রেশন ই ডট ডিএস টোটালটা, ওকে। But according to Gauss, this flux phi is equal to q enclosed by epsilon naught. Here q enclosed koto, only q by epsilon naught. Q enclosed is the name formula. Q enclosed মানে enclosed charge যদি q হয় তাহলে q বসাবে, তাহলে এক কথায় that is q by epsilon naught. So according to Gauss, flux is equal to q by epsilon naught. ঠিক আছে? And the calculative way তে E dot S, তাহলে ফ্লাক্স তোমাকে ক্যালকুলেশন করার সময় যদি ই ভেক্টর আর এস ভেক্টর দেওয়া থাকে তাহলে ই ডট এস করে নেবে। আবার দেখলে কোনো একটা ক্যালকুলেশনে তোমাকে দেওয়া আছে চার্জ, এবং মানে চার্জ দেওয়া আছে কোনো ভেক্টর, মানে হিসেবে যে একটা সারফেস দিয়ে একটা চার্জ লুকিয়ে আছে কিউ, ওকে। সো ইন দিস কেস ফ্লাক্স হতো তুমি কিউ বাই এপসাইলন নট করবে, তাহলেই হয়ে যাবে, ওকে। বাট একটা কথা খেয়াল রাখবে, কিউ বাই এপসাইলন নট এইটা কিন্তু টোটাল ফ্লাক্স, ওকে। টোটাল ফ্লাক্স মানে একটা সারফেস দিয়ে নির্গত হওয়া মোট ফ্লাক্স, ওকে। চলো এইটুকু টুকে নাও, আমরা এবার নেক্সট আবার একটু কয়েকটা জিনিস শিখে দেবো। এবার আমরা ফ্লাক্স কিছু ক্যালকুলেশন করব, ঠিক আছে, ইউজিং গাউসেস ল, ওকে। প্রথমে একটা কথা জেনে নাও, সেটা হলো যে গাউসেস ল তো জেনেছো, তার একবার আমরা লিখে দিচ্ছি এখানে একবার, ফাই ইজ ইকুয়াল টু integration E dot ds is equal to q enclosed by epsilon naught. This is the main formula, okay. মনে করো একটা চার্জ, এক নম্বর মনে করো, আচ্ছা প্রথমে ধরি কোনো একটা, মনে করো সাপোজ সারফেস, কোনো একটা সারফেস মনে করো একটা সারফেস, সাপোজ সার্কুলার সারফেস নিলাম। এই সারফেসটা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে আছে, তো এখানে ইলেকট্রিক ফিল্ডগুলো এবার ঢুকবে, আবার ইলেকট্রিক ফিল্ডগুলো দিক দিয়ে বেরিয়ে যাবে। তো যেটা মেন কথা বলার সেটা হলো, মনে রাখবে ইনসাইড, যদি ফ্লাক্স কোনো একটা সারফেসে ইনসাইড মানে ঢোকে, দেন দ্য ফ্লাক্স ইজ নেগেটিভ। আর যদি আউটসাইড কোনো ফ্লাক্স যদি বেরায়, তাহলে সেক্ষেত্রে ফ্লাক্স হবে পজিটিভ। এবার এখানে দেখো যে এখানে ফ্লাক্স ঢুকছে আবার ফ্লাক্স বেরাচ্ছে, এবার এর এরিয়া আর এর এরিয়া যদি সেম হয়, তাহলে এখানে যতগুলো ফ্লাক্স ঢুকবে এখানে ঠিক ততগুলো ফ্লাক্স বেরোবে। সো টোটাল ফ্লাক্স ইন দিস কেস 0। সো কোনো যদি সারফেসকে আমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ড মানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখি, তাহলে সেই সারফেসের মধ্যে ইনসাইড ফ্লাক্স আউটসাইড ফ্লাক্স মিলে টোটাল ফ্লাক্স 0 হয়, ওকে। এবার ক্যালকুলেশন শুরু করছি নর্মালি। মনে করো একটা স্ফেরিক্যাল শেপ আছে,
এইখানে চার্জ আছে, ওকে। তো ইন দিস কেস টোটাল ফ্লাক্স হবে phi ইজ ইকুয়াল টু টোটাল ফ্লাক্স, যেহেতু কিউ এনক্লোজ তো কিউ আছে বাই এপসাইলন নট নর্মাল, এটাতে হবে, তাই না? তাহলে এখান থেকে টোটাল ফ্লাক্স কী বেরোবে? সব দিক দিয়ে বেরোবে। টোটাল ফ্লাক্সের নিয়ম কি? কিউ বাই এপসাইলন নট, ওকে। তাহলে এখানটায় যদি সেমি স্ফেয়ার দিয়ে কতটা, মানে হাফ স্ফেয়ার যেটা বলে সেমি স্ফেয়ার, এই সেমি স্ফেয়ার দিয়ে যদি কতটা ফ্লাক্স যাবে সেই ক্যালকুলেশন করতে বলে, তাহলে ইন দিস কেস ফাই ইকুয়াল হবে কিউ বাই 2 এপসাইলন নট। কেন বলো তো? কারণ যদি একটা গোটা সারফেস মানে স্ফেয়ারের সারফেস দিয়ে ফ্লাক্স বেরোয় কিউ বাই এপসাইলন নট, তাহলে তার হাফ দিয়ে কত বেরোবে? তার হাফ কিউ বাই 2 এপসাইলন নট, ওকে, বোঝা গেল? চলো 3 নম্বর করবো, টুকে নাও একটা একটা ফটাফট। হ্যাঁ, থার্ড দেখো, 3 নম্বর কেস দেখো। 3 নম্বর কেসে আমরা যদি নিই এরকম কিউব, কিনি কিউব, এখান থেকে এই মানে এই কেসে কী প্রশ্ন হতে পারে? মনে করো একটা কিউব মানে ঘনক যেটাকে বলে, এই ঘনকের ইনসাইডে একটা চার্জ আছে কিউ, তাহলে এই ঘনক দিয়ে নির্গত টোটাল ফ্লাক্স ফাই ইকুয়াল টু হবে হলো কিউ বাই এপসাইলন নট, একই ফর্মুলা। টোটাল ফ্লাক্স, ও একটা কথা বলো, মনে বুঝে নাও, ফ্লাক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস, মানে সারফেসটা শেপ অফ সারফেস, মানে সারফেসের শেপের সাথে ফ্লাক্স কোনো ডিপেন্ড করে না, ফ্লাক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট। যে কোনো শেপই হোক না কেন, টোটাল ফ্লাক্স ইজ অলওয়েজ কিউ বাই এপসাইলন নট। হোয়াট ইজ দ্য কিউ? কিউ ইজ এনক্লোজড বাই দ্য সারফেস। তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চার্জটাকে অলওয়েজ এনক্লোজ করতে হবে কোনো সারফেস দিয়ে, তারপরে আমি ফ্লাক্সটা ক্যালকুলেট করতে পারবো, ওকে। এখানে এই কিউবের একটা প্রশ্ন আছে খুব, যে একটা কিউবের সেন্টারে যদি চার্জটা রাখি তাহলে ফ্লাক্স কত হলো? কিউ বাই এপসাইলন নট। কিন্তু যদি এখানে আমাকে প্রশ্ন দেওয়ার সময় যে ফ্লাক্স থ্রু ইচ ফেস, এটা কত হবে বলো দেখি? হ্যাঁ, তাই তো, একটা কিউব থেকে যদি টোটাল ফ্লাক্স কিউ বাই এপসাইলন নটই হয়, তাহলে এক একটা ফেস দিয়ে কতটা বেরাবে? কিউ বাই এপসাইলন নট ডিভাইডেড বাই 6, কারণ 6টা ফেস আছে, তাহলে কিউ বাই 6 এপসাইলন নট, ওকে। এটা একটা প্রশ্ন দেয়। আর একটা প্রশ্ন যেটা দেয় কিউবের ক্ষেত্রে, যে মনে করো এই চার্জটা এইখানে না হয়ে যে কোনো একটা ফেসে আছে, কিউব যে কোনো একটা ফেসে আছে, তাহলে প্রত্যেকটা কিউব দিয়ে কতটা ফ্লাক্স বেরোবে? এবার প্রথমত কথা হলো, যদি একটা কোনো ফেসে থাকে তাহলে তো এই চার্জটা যেটা ফেসে রয়েছে সেই ফেসে থাকা চার্জটা তো ওই কিউব দ্বারা এনক্লোজ নয়, এনক্লোজ করে একটা ফেসে আছে, তো তখন তোমাকে আরেকটা কিউব দিয়ে ওটাকে এনক্লোজ করতে হবে। বুঝলে? তো দুটো ওই যে ফেসে আছে সেই ফেসে যদি আরেকটা কিউব সাটাই দিই তাহলেই কিন্তু এনক্লোজ হয়ে গেল। তাহলে এইবার এই সমস্ত গোটা দুটা কিউব মিলে টোটাল ফ্লাক্স হবে ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এবার তোমাকে যদি প্রশ্ন করে যে ইচ কিউব দিয়ে, মানে এই যে কিউব, যে এটা একটা কিউবের, আমার প্রশ্ন কী ছিল, একটা কিউবের সেন্টারে যদি চার্জ থাকে তাহলে ওই কিউব দিয়ে নির্গত টোটাল ফ্লাক্স কত? কিউ বাই এপসাইলন নট। ওই কিউবের এক একটা সারফেস দিয়ে নির্গত ফ্লাক্স কত? কিউ বাই 6 এপসাইলন নট। এবার প্রশ্ন হয়েছে ওই কিউবেরই আমি একটা ফেসে চার্জটাকে রেখেছি, তাহলে ওই কিউব দিয়ে নির্গত ফ্লাক্স কত? সেক্ষেত্রে অবশ্যই আগে আরেকটা কিউব দিয়ে ওকে ঢাকতে হবে। তাহলে এক্ষেত্রে আমার দুটো কিউব মিলে টোটালটা হচ্ছে কিউ বাই এপসাইলন নট, একটা কিউব আর থাকলো না। অর্থাৎ এক একটা কিউব দিয়ে যেটা বেরোবে সেটা হলো ইচ কিউব দিয়ে যেটা বেরোবে সেটা হবে ফাই ইকুয়াল টু কিউ এপসাইলন নট বাই 2, বিকজ এখানে দুটো রেখেছে, তাহলে কিউ বাই 2 এপসাইলন নট। বোঝা গেল? আমি কিন্তু প্রশ্ন যেটা দিয়েছি একটা কিউবের ফেসে আছে, তাহলে ওই কিউব দিয়ে কতগুলো ফ্লাক্স বেরোবে, তো ওই কিউব দিয়ে ফ্লাক্স বের করার জন্য আমি আরেকটা কিউব নিতে হবে, তো এই কিউব দিয়ে ফ্লাক্স বেরোবে, এই কিউব দিয়ে ফ্লাক্স বেরোবে, তাহলে টোটাল ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট। তাহলে এক একটা কিউব দিয়ে কত? কিউ বাই 2 এপসাইলন নট। বোঝা গেল? আচ্ছা, আবার একটা দিতে পারে, আরেকটা গুণ মিটাচ্ছি না, আরেক রকম তোমাকে দিতে পারে যে এটা কিউব,
এটা কিউব আছে, চার্জটা আছে মনে করো যে কোনো একটা লাইনে কিউবের, তাহলে কি করবে, যদি লাইনে থাকে তাহলে এটাকে ঢাকতে হবে, তাহলে এক একটা কিউব দিয়ে কত বেরোবে, একই প্রশ্ন। কিন্তু ঢাকার জন্য কটা কিউব লাগছে দেখতে হবে, ঢাকার পর আমি টোটালটাকে কিউ বাই এপসাইলন নট বলতে পারবো, কারণ ফাই কিউ বাই এপসাইলন নট অলওয়েজ টোটাল, আর টোটাল ফ্লাক্স বের করার সময় অবশ্যই যে চার্জটার জন্য বার করছি সেই চার্জটাকে এনক্লোজ করতে হবে। ওকে, তো এনক্লোজ করবো, দেখো এটাকে এনক্লোজ করার জন্য আমি মাথায় একটা বাড়ি বসালাম, মানে মাথায় একটা কিউব বসালাম, তাহলে কি হলো, এর মাথাটা এনক্লোজ হলো, তারপরে এদিকে একটা কিউব বসালাম, তাহলে এই বডিটা এনক্লোজ হয়ে গেল, তারপরে নিচে একটা কিউব বসালাম, তাহলে এই পুরো চার্জটা এনক্লোজ হচ্ছে। দেখো এবার এপাশেও দেওয়াল, এপাশেও দেওয়াল, ওপাশেও আটকানো, এপাশেও আটকানো, এবার আটকালো, তাহলে এই চার্জটা যখন এক একটা কিউবের লাইনে চার্জটা থাকবে তখন সেটাকে এনক্লোজ করতে মিনিমাম 4টা কিউব লাগছে। তো 4টা কিউব লাগার পরেও এনক্লোজ হচ্ছে, আর এনক্লোজ হলেই জানি টোটাল ফ্লাক্স হয় কিউ বাই এপসাইলন নট। সো ইন দিস কেস ফ্লাক্স থ্রু each cube is equal to cube by 4 epsilon naught। 4টা ফ্লাক্সে এক একটা টোটাল ফ্লাক্স, টোটাল হলো কিউ বাই এপসাইলন নট, তো এক একটাতে বেরোবে কিউ বাই 4 epsilon naught, বিকজ 4টা কিউব লাগছে, তো 4টা কিউব দিয়ে টোটাল লাগছে কিউ বাই এপসাইলন নট, তাহলে এক একটা কিউব দিয়ে কিউ বাই 4 epsilon naught। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কেস দেখো, লাস্ট কেস। এই ক্লাসটা যারা এইচএস দেবে তারাও দেখতে পারো, অনেক কিছু ভালো জিনিস আছে যেগুলো এইচএসের বই থাকে না, কিন্তু আবার এইচএসের পরীক্ষায় দিয়ে দেয়, আর তখনই তোমরা বলো স্যার এইচএসের কোয়েশ্চেন কঠিন এসছে, ফিজিক্স কোয়েশ্চেন কঠিন এসছে। বুঝলে, ফিজিক্স এটা একটা ব্যাপার যে ফিজিক্সকে কিন্তু মানে যেটুকু বইয়ে আছে তার বাইরেও অনেক কিছু শিখতে হয়, একটু কিছু করার নাই, ফিজিক্স সাবজেক্টটা এরকম, তো এই জিনিসগুলো একটু টুকটাক দিয়ে দেয় অনেক সময়। তো মানে যারা এইচএস দিচ্ছ তারাও কিন্তু এই এমসিকিউগুলো, এই ক্লাসগুলো ফলো করো, কাজে লাগবে। ঠিক আছে, ভিডিও দেখে নাও তাহলেই হলো, এমনি বই তো পড়ছোই, এমনি আর নর্মাল এইচএস লেভেলের ক্লাস তো করছোই, চাই আসে না করে নাও। সে যারা এইচএস আর নিটের ক্লাস একসাথে করো তাদের রেজাল্টটা বেটার হয়। ঠিক আছে, এইচএসের রেজাল্টটা একটু ভালো হয়ে যায়, তবে হ্যাঁ যদি তুমি এইচএস আর নিট একসাথে করতে গিয়ে শুধু এমসিকিউ এর উপর জোর দাও আর থিওরিগুলো ভালো মতো প্র্যাকটিস না করো, তাহলে তার পরীক্ষা লিখতে পারবে না, তখন দোষ দিলে হবে না। ঠিক আছে, নিট আর এইচএস একসাথে করলে কনসেপ্টটা ভালো ক্লিয়ার হয়, কিন্তু এইচএসের পরীক্ষা দিতে গেলে অবশ্যই তোমাকে বইটা মুখস্থ করতে হবে, থিওরিগুলোর ডেরিভেশনগুলো প্র্যাকটিস করতে হবে, শুধু বুঝে নিয়ে তুমি পরীক্ষায় লিখতে পারবে না, এটা ধ্রুব সত্য। ফিজিক্সেও তোমাকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। চলো নেক্সট। সো ফাইভ ই ডট, আচ্ছা নেক্সট আবার একটা কিউব করাবো বলছিলাম, সেটা কী হয় দেখো, সাপোজ এই কিউবটার, এই যে কিউবটা নিলাম, এই কিউবটার এইসব যে কোনো একটা কর্নারে চার্জ আছে, তাহলে একে ঢাকার জন্য আমাকে কত ব্যবস্থা নিতে হবে। দেখো প্রথমে এদিকে একটা কিউব নিতে হবে, তারপরে এদিকে একটা কিউব নিতে হবে, এদিকে একটা কিউব নিতে হবে, তাতেও ঢাকা পড়লো না, এবং সেম ফেস আমাকে পেছনে আরও নিতে হবে এই 4টা, তাহলে ওটা ঢাকা পড়বে। আমি যদি এইখানে নিতাম তাহলে বুঝাতে পারতাম, জাস্ট আমি এই কর্নারে না নিয়ে মনে করো এই কর্নারে নিচ্ছি, তাহলে দেখো আবার এদিকে নিতে হবে, আঁকা বহুত কঠিন, এটা নিতে হবে, এটা নিতে হবে, আবার আর এটা নিতে হবে, হলো টোটাল। মানে ও মাঝখানে রেখে 4টা বিল্ডিং ওদিকে, 4টা বিল্ডিং এদিকে, টোটাল 8 কিউবস লাগবে। তাহলে একটা চার্জ যদি কোনো কিউবের কর্নারে থাকে তাহলে সেই চার্জকে এনক্লোজ করতে 8টা কিউব লাগবে, তাহলে 8টা কিউব দিয়ে টোটাল ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট। সো ইচ কিউব দিয়ে ফ্লাক্স হবে কিউ বাই 8 এপসাইলন নট। ক্লিয়ার হলো? প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে? সব বুঝে নাও, নোট করে নাও। আমরা এবার অ্যাপ্লিকেশন অফ গাউসেস ল করব, যেটা করতে গেলে আমাদের গাউসেস ল শেষ হবে, তারপরে আমরা এমসিকিউ এ ঢুকে যাব। সো এবার আমরা কিছু অ্যাপ্লিকেশন করব। হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ গাউসেস ল, অ্যাপস অফ গাউসেস ল।
ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন কটা করবো, অ্যাপ্লিকেশনগুলো হয়ে গেলে আমার গাউসেস ল মোটামুটি শেষ হয়ে যাবে, তারপরে আমরা এমসিকিউ ঢুকে যাবো। খুব ভালো মতো কনসেপ্টটা নাও, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট নিজের জন্য, হ্যাঁ এই গাউসেস থিওরেমটা। হ্যাঁ সো দেখো প্রথমে আমরা করছি, মনে করো একটা মনে করো নর্মালি পয়েন্ট চার্জ, কি বললাম পয়েন্ট চার্জ, ওকে। কনসেপ্ট কি, সাপোজ প্রশ্ন হলো দিস ইজ আ পয়েন্ট চার্জ কিউ, দিস ইজ আর ডিস্টেন্স, হেয়ার উই মাস্ট ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড ই, আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। সো প্রিভিয়াস প্রসেসে আমরা কী করতাম, এখানে +1 আনতাম, একটা করে রাখি মিলিয়ে নেব হচ্ছে কিনা। +1 যদি এখানে আনতাম তাহলে অ্যান্সারটা হতো কিউ ইন্টু 1/4πε0 r², এটা হতো ই। এটা আমরা আগের ক্যালকুলেশন থেকে জানি। এখন আমরা এটাই করব গাউসেস থিওরেম দিয়ে। গাউসেস থিওরেম দিয়ে আমি কি বলি, গাউসেস থিওরেম মিনস হলো এই কিউ চার্জ থেকে যেখানে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে দেবে সেইখানে সেই পয়েন্টটাকে ধরে আমাকে একটা সারফেস দিয়ে এই চার্জটাকে কভার আপ করতে হবে, যে সারফেসটাকে বলবো গাউসিয়ান সারফেস। তারপরে আমাকে ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে। ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেট করার নিয়ম হলো এইখানে আগে ছোট্ট এরিয়া কল্পনা করতে হবে, ঠিক আছে। ছোট্ট এরিয়াটার ভ্যালু হলো ডিএস, কারণ এটা ফর্মুলাটা আসবো, তাহলে ফর্মুলাটা ধীরে ধীরে আসবে। ছোট্ট একটা এরিয়া কল্পনা করলাম ডিএস। অবভিয়াসলি ডিএসের ডিরেকশন হয় পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, মানে ডিএসের সাথে পারপেন্ডিকুলার হয়ে গেল। আর ই আমি জানি যদি স্ফেয়ার দিয়ে ঢাকি তো স্ফেয়ারটা রেগুলার সারফেস, স্ফেয়ারের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা হয় ওই মানে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। কেন? বিকজ আমরা জানি যে একটা স্ফেয়ারের চারিদিক দিয়ে যে বেরায় লাইন্স অফ ফোর্সগুলো, সেগুলো প্রত্যেকটা স্পর্শক যদি টানি তাহলে সেটা ওই তলে লম্বই হয়। সো এখানে ইটা এইটুকু তলের মধ্যে দিয়ে একটা পয়েন্টে ই বেরাচ্ছে স্ট্রেট লাইনই, আবার ডিএসটা তো আমরা জানি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হয়। তাহলে এখানে আমরা যদি গাউসেস থিওরি অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। এইটুকু ফর্মুলা দিয়ে আমার পুরো খেলা, ওকে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন ই ডট ডিএসকে যদি ভাঙি তাহলে হবে ই ডিএস কস অফ 0 ডিগ্রি। কেন দেখো, কারণ ই আর ডিএস একই ডিরেকশানে কাজ করছে, ওকে। ইন দ্যাট কেস আর কিউ এনক্লোজটা হলো কিউ বাই এপসাইলন নট, কারণ এই সারফেস দিয়ে যে চার্জটা এনক্লোজ করা হয়েছে সেই চার্জটার ভ্যালুও কিউ। সো দ্যাট ইজ ইকুয়াল টু দ্যাট ইমপ্লাইজ, এগুলো হচ্ছে দ্যাট ইজ ইমপ্লাইজ। এবার দেখো এই যে সারফেসটা ঢেকেছি সেই সারফেসটা চার্জ থেকে সমান ডিস্টেন্সে আছে, এটাও আর এটাও আর। আমার আঁকা একটু ছোটো বড়ো হয়েছে কিন্তু অল আর আর্টস মানে সেম ডিস্টেন্স, হ্যাঁ, কারণ এটা স্ফেয়ার। সো ইন দিস কেস আমি এটাও বলতে পারি যে ই সারফেসের প্রত্যেকটা জায়গায় সেম হবে। সো ই আমি ইন্টিগ্রেশনের বাইরে করে ফেললাম বিকজ ইটস কনস্ট্যান্ট। সো ইন্টিগ্রেশন থাকলো অনলি ডিএস আর কস 0 তো 1 জানি, ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এবার ই হয়ে গেল, ডিএস এর ইন্টিগ্রেশন করলে হবে এস, এবার ক্লোজ ইন্টিগ্রেশন মানে টোটাল এস। এবার তুমি দেখতে পাচ্ছ এই যে সারফেসটা এটা একটা স্ফেরিক্যাল শেপ, স্ফেরিক্যাল সারফেসের টোটাল এরিয়া হয় 4πr²। ইটস আ ফর্মুলা, স্ফেয়ারের এরিয়া বের করা, সারফেস এরিয়া বের করার ফর্মুলা হলো 4πr², ওকে। দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। দ্যাট ইমপ্লাইজ ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 r²। দেখো তো তুমি যদি নর্মালি কুলাম্বস অ্যাপ্লাই করতে তাহলে যা আসতো, তুমি যদি নর্মালি গাউসেস থিওরেম অ্যাপ্লাই করো অ্যান্সারটা সেম এলো, ওকে। তো দিস ইজ দ্য 1 নম্বর ক্যালকুলেশন। এবার আমরা 2 নম্বর ক্যালকুলেশন করব। এখানে আমরা নেব হলো একটি কন্ডাক্টিং হলো স্ফেয়ার, কন্ডাক্টিং হলো স্ফেয়ার। এটা একটু মন দিয়ে দেখবে, কন্ডাক্টিং হলো স্ফেয়ার, ওকে। কন্ডাক্টিং হলো স্ফেয়ার নিলে কি হবে সেটা মন দিয়ে একটু দেখো। যদি তুমি মনে করো, মানে মন দিয়ে একদম দেখবে, মনে করো একটি কন্ডাক্টিং হলো স্ফেয়ার নিলে যার ব্যাসার্ধ, যার রেডিয়াস ক্যাপিটাল আর, ওকে। এবার তোমাকে কন্ডাক্টিং হলো স্ফেয়ার নিলে তাতে চার্জ অবশ্যই কিউ দিয়েছি, বাট একটা জিনিস খেয়াল রাখবে, হলো স্ফেয়ারের ক্ষেত্রে চার্জ অলওয়েজ তার
সারফেসেই জমা হয়। ক্যালকুলেশনের জন্য মানে ডিস্টেন্স বের করার জন্য আমরা সেন্টার থেকে ক্যালকুলেশন করি, যে সেন্টার ধরে নিয়ে, বাট অরিজিনালি সেটা জমা হয় অনলি সারফেসে। ওকে, এবার প্রশ্ন কি দেবে এই স্ফিয়ারের জন্য? তোমাকে প্রশ্ন দিল যে এইখানে এই আর ডিস্টেন্সের এই পয়েন্টে ফিল্ড কত। এবার এটাও প্রশ্ন দিতে পারে। প্রশ্ন কী হতে পারে? 1 নম্বর প্রশ্ন হতে পারে যে আর এ ফিল্ড কত, যে আরটা গ্রেটার দ্যান আর। এর মানে কি? এর মানে হলো এই স্ফিয়ারের বাইরে আউটসাইডে ফিল্ড কত। 2 নম্বর এরকম প্রশ্ন দিতে পারে আর ইজ ইকুয়াল টু আর, দ্যাটস মিন এই কন্ডাক্টিং স্ফিয়ারের সারফেসে ফিল্ড কত। আবার 3 নম্বর প্রশ্ন এরকমও দিতে পারে আর ইজ লেস দেন আর, দ্যাটস মিন কন্ডাক্টিং স্ফিয়ারের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কত। এই 3টা ক্যালকুলেশনই খুব ভালো মতো শিখে নাও। যদি তোমাকে আউটসাইডে দেয় তাহলে তোমার কনসেপ্ট এখন একটাই, গাউসেস কনসেপ্ট। কী কনসেপ্ট? তুমি যেখানে বের করতে দিয়েছে সেইখানটাকে ধরে তুমি একটা কাল্পনিকভাবে গাউসিয়ান সারফেস ড্র করবে। কি ড্র করলে? গাউসিয়ান সারফেস। এবার যে পয়েন্টে দিয়েছে সেই পয়েন্টে ছোট্ট একটা এরিয়া নিবে ডিএস। এবার চেষ্টা করবে গাউসিয়ান সারফেসটা স্ফিয়ারই নেওয়ার। যদি দেখা যায় যে স্ফিয়ারে ক্লোজড হচ্ছে না, তখন তুমি শেপ চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো নিলে এবার ছোট্ট ডিএসের এরিয়াটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, আর এই চার্জ থেকে যে ফ্লাক্সটা বেরোবে সেটাও এখানে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হবে। সো এখানে ইলেকট্রিক ফিল্ডও পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, ডিএস তো আছেই। সো এবার তুমি এখানে গাউসেস ল যদি অ্যাপ্লাই করো, আমি 1 নম্বর ক্যালকুলেশনটা করছি, তাহলে এক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশন মানে ফাই ইজ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন অলওয়েজ ই ডট ডিএস ওকে ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট, দিস ফর্মুলা দ্যাট ইমপ্লাইজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস করলে কী হবে? ই ডিএস কস 0 ডিগ্রি, সো ই ডিএসই থাকবে। দেখো এক্ষেত্রে দেখো ই আর ডিএস প্যারালাল টু ইচ আদার, সো কিউ এনক্লোজ কত? কিউ বাই এপসাইলন নট। সো এক্ষেত্রে ই বেরিয়ে গেল ইজ ইকুয়াল টু তাহলে ই আর ডিএস এর হবে কত? যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে হবে 4 পাই স্মল আর স্কোয়ার। দেখো এই যে ডিএসটা নিচ্ছি এটা কিন্তু গাউসিয়ান সারফেসের এস, তো গাউসিয়ান সারফেসের রেডিয়াস লাগবে কিন্তু 4 পাই আর স্কোয়ার। হ্যাঁ, এখানে তো ক্যাপিটাল আর স্কোয়ারের কোনো দাম নেই। সো কিউ বাই এপসাইলন নট, সো দ্য অ্যান্সার ইজ ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। সো একটা পয়েন্ট চার্জকে যদি একটা গাউসিয়ান সারফেস দিয়ে ঘিরো এবং একটা পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড বের করো, যা আনসার আছে একটা কন্ডাক্টিং স্ফিয়ারকেও ঘিরে যদি একটা পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করো, তার অ্যান্সার কিন্তু সেম আসে। শুধু এখানে পয়েন্ট চার্জ থেকে ডিস্টেন্সটা নিতে হয়, এখানে যে কন্ডাক্টিং স্ফিয়ার দিয়েছে তার সেন্টার থেকে ডিস্টেন্সটা নিতে হয় যেখানে মাপবে। ক্লিয়ার? কিন্তু এখানে আরও দুটো কেস করতে হবে। যে 2 নম্বর কেসটা দেখো এখানে হয়ে যাবে যে যদি আমার এরকম কেস হতো যে তোমার এই ইলেকট্রিক ফিল্ডটা আমাকে বের করতে হচ্ছে কন্ডাক্টিং স্ফিয়ারের সারফেসে, একদম কন্ডাক্টিং স্ফিয়ারের গায়ে ইলেকট্রিক ফিল্ড কত থাকতেই পারে, মেবি নাও থাকতে পারে, ক্যালকুলেশন করে দেখা যাবে থাকবে কি থাকবে না। তো কন্ডাক্টিং স্ফিয়ারের গায়েই যদি বের করি তাহলে গা জুড়েই এবার আমি একটা গাউসিয়ান সারফেস কল্পনা করলাম। মানে এবার যেটা ওই কন্ডাক্টিং স্ফিয়ারের সারফেস সেটাই গাউসেরও সারফেস। সো ইন দিস কেস কন্ডাক্টিং স্ফিয়ারের সারফেসে আমাকে ডিএস নিতে হবে, সব কিছু করতে হবে, সেম ক্যালকুলেশনে যাবে। শুধু আমাকে লক্ষ্য করে দেখো এবার আমার আবার সেই ডিএস এরিয়া নিব, ডিএস এরিয়া দিয়ে ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে হবে, ডিএস বাইরের দিকে হবে, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন করতে হবে। এবার দেখো গাউসিয়ান সারফেস দিয়ে আমি ওই কন্ডাক্টিং স্ফিয়ারটাকে গায়ে গায়ে লাগিয়েছি, তবে কন্ডাক্টিং স্ফিয়ারটা গাউসিয়ান সারফেস দিয়ে ঢাকাই তো রয়েছে। সো কিউ এনক্লোজটা কিউই হবে, সব কিছু সেম হবে, শুধু এখানে যে ডিএসটা নিচ্ছি সেই ডিএসটা গাউসিয়ান সারফেসের। আর এখন গাউসিয়ান সারফেস আর কন্ডাক্টিং স্ফিয়ারের সারফেস সেম। সো ইন দিস কেস ডিএসটা 4 পাই আর স্কোয়ারের জায়গায় 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার হবে, কন্ডাক্টিং স্ফিয়ারের সারফেসটা রেডিয়াসটাই হবে, মানে রেডিয়াসটা নিতে হবে। সো ইন দিস কেস কিচ্ছু না, ইলেকট্রিক ফিল্ড জাস্ট চেঞ্জ বাই কিউ বাই 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর স্কোয়ার, জাস্ট আর বিকাম আর। তুমি দেখতেই পাচ্ছ প্রবলেমটা দিয়েছে যে আর ইকুয়াল টু আর হলে কী হবে, তো জাস্ট আর ইকুয়াল টু আর চেঞ্জ করে দাও, তাহলে আর গ্রেটার দেন আর যে অ্যান্সারটা এসেছিলো সেখানেই আর এর জায়গায় ক্যাপিটাল বসিয়ে যেটা আসবে সেটাই। ওকে, এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা থার্ড কেসে বলেছে তোমার আর লেস দেন আর, মানে এটার প্রশ্নটা হলো যে
ইনসাইড দ্য স্ফিয়ার তোমার ইলেকট্রিক ফিল্ড কত হবে। সো ইনসাইড দ্য স্ফিয়ার তুমি মনে করো যদি এইখানে বার করতে চাও, সো দিস ইজ আর, এবার কিন্তু স্মল আর ধরতেই হবে। এটা 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 হলো ক্যাপিটাল আর রেডিয়াস, আর এটা স্মল আর, এটা কি স্মল আর। এবার স্মল আর ক্যাপিটাল সেম ছিল, এবার স্মল আরটা কিন্তু ক্যাপিটাল আর এর সাথে আর সেম নাই। এবার এই পয়েন্টে তোমাকে যদি বার করতে হয় তাহলে এই পয়েন্ট ধরে আমাকে আবার একটা স্ফিয়ার কল্পনা করতে হবে। এই ক্ষেত্রে তোমাকে একটা ছোট্ট এরিয়া নিতে হবে, সেই ছোট্ট এরিয়াতে তোমার আবার সেই ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে। কিন্তু দেয়ার ইজ এ বিগ কিন্তু, দ্য বিগ কিন্তু ইজ যখন তুমি ক্যালকুলেশনটা করবে এই কিউ এনক্লোজটার মান যখন তুমি বসাবে তখন লক্ষ্য করে দেখো, আমি প্রথমেই বললাম হলো স্ফিয়ারের ক্ষেত্রে চার্জ সবসময় স্ফিয়ারটার সারফেসে থাকে। ক্যালকুলেশনের জন্য ইনসাইডের সেন্টার থেকে আমাকে ধরতে হয় ক্যালকুলেশনের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনালি তো সেটা সারফেসেই আছে। এবার ইনসাইড থেকে ধরলাম ঠিক, কিন্তু যখন এই স্ফিয়ার দিয়ে ঘিরলাম তো সেটা সারফেসে যে চার্জটা আছে সেটা তো এই সারফেস মানে গাউসিয়ান সারফেস দিয়েও ঘেরা আছে। আবার যখন গায়ে নিলাম তখন সেই সারফেস মানে সারফেসে যে চার্জটা আছে সেটা তো গাউসিয়ান সারফেস দিয়ে ঘেরা আছে। বাট যখন আমি ইনসাইডে গাউসিয়ান সারফেস নেব তখন আমি ক্যালকুলেশনের জন্য মাঝখানে ধরবো ঠিক, কিন্তু গাউসিয়ান সারফেস দিয়ে সেই চার্জটা আর তো ঘেরা পড়ছে না, কারণ গাউসিয়ান সারফেসটা তো ইনসাইডে নিচ্ছি, আর মেন কন্ডাক্টিং স্ফিয়ারের যে চার্জটা সেটা তো মেন স্ফিয়ারের বাইরের আউটসাইডে আছে, এগুলোতে আছে। সো কিউ এনক্লোজটাই হয়ে যাবে জিরো, কিউ এনক্লোজটাই হয়ে যাবে জিরো। বিগ কনসেপ্ট, মন দিয়ে শোনো। দ্যাটস মিন হলো স্ফিয়ারের ইনসাইডে সমস্ত ক্যালকুলেশন নর্মালি চলবে, কিন্তু এইখানে হয়ে যাবে জিরো। সো সব অ্যান্সার জিরো। সো ই ইন্টু সামথিং ইজ জিরো। সো ফাইনালি ই ইজ ইকুয়াল টু হবে জিরো। সো কন্ডাক্টিং হলো স্ফিয়ারের আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড হয় কিউ বাই 4πε0r², স্ফিয়ারের বডিতে হয় কিউ বাই 4πε0r², অ্যান্ড স্ফিয়ারের ইনসাইডে হয় জিরো। অনেক সময় একটা ক্যালকুলেশন অ্যাড করতে হয়, সেটা একটু শিখে রাখো। সেটা হলো যদি আমি এই হলো স্ফিয়ারটার চার্জ ডেন্সিটি বের করি, আমরা শিখেছি আগে, তার আগে বলে দিই। চার্জ ডেন্সিটি মানে এখানে যেহেতু সারফেসে চার্জ জমা হবে, স্টোর হবে, সো ডেন্সিটি মিনস সারফেস চার্জ ডেন্সিটি। যেমন করে চার্জ জমা হয় তেমন চার্জ ডেন্সিটি আমাকে ইউজ করতে হয়। যদি সারফেসে জমা হয় তাহলে সারফেস চার্জ ডেন্সিটি, যদি গোটা মানে ভলিউমে জমা হয় তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি, যদি লাইনে জমা হয় তাহলে লাইন চার্জ ডেন্সিটি। সারফেস চার্জ ডেন্সিটি মিনস চার্জ ডিভাইডেড বাই দ্য সারফেস এরিয়া, ভলিউম চার্জ density means charge divided by the volume, and line density means charge divided by the line length. Okay, so in this case if we calculate by charge density, then অ্যান্সারটা কি আসবে সেটা একবার চেক করে নেওয়া ভালো। অনেক সময় ক্যালকুলেশনে এটাও দেয়, তখন তোমরা ঘাবড়ে যাবে যে কেন আমরা তো পড়লাম কিউ বাই 4πε0r², এখানে সিগমা দিয়ে অপশন আছে, আমি কী করবো? তার জন্য টুক করে শিখে নাও। তো সিগমার মানে হয় কিউ বাই এরিয়া 4πr²। কার এরিয়া? অবশ্যই সারফেসটার এরিয়া, এখানে গাউসিয়ান সারফেসের কোনো ব্যাপার না, গাউসিয়ান সারফেসও কাল্পনিক। ওকে, সো এখানে কিউ ইজ ইকুয়াল টু হয় সিগমা ইন্টু 4πr²। তো যেখানে যেখানে কিউ আছে সেখানে সেখানে যদি তুমি সিগমা বসাও তাহলে এই ক্যালকুলেশনটা সিগমা দিয়ে চলে আসবে। ফর এক্সাম্পল এক নম্বর ক্যালকুলেশনে কী এসেছিল? ই ইজ ইকুয়াল টু এসেছিল কিউ বাই 4πr², 4π স্মল r²। তাহলে কিউ এর মান বসিয়ে দিলে সিগমা ইন্টু 4πr² ডিভাইডেড বাই 4πε0r²। দ্যাট ইজ 4π কেটে যাবে। দ্য অ্যান্সার ইজ সিগমা ক্যাপিটাল R² বাই ε0 স্মল r²। জেনে রাখো, কাজে দেবে, প্রত্যেকটা জিনিসই তোমার কাজে দেবে। ওকে, আর 2 নম্বরটা করে দিই, এটা মিটিয়ে দিলাম। আশা করি পট করে টুকে নাও, পজ করে নাও, এবার টুকতে থাকো, নইলে কিন্তু কোনো লাভ হবে না। এগুলো তুমি স্টাডি মেটেরিয়াল বানাও, ঠিক আছে? আমার পড়াগুলোকে স্টাডি মেটেরিয়াল বানাও, নিজের স্টাডি মেটেরিয়াল নিজে বানাও, কোথাও তোকে কিনতে হবে না, ঠিক আছে? তারপরে প্র্যাকটিস সেট কেন, কাজে দেবে। এইচএসের বই তো আছেই, তার সাথে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলোকে ভালো মতো নোটস করে নিজের স্টাডি মেটেরিয়াল নিজে বানাও, যাতে মানে রিভিশন করার সময় হাতের কাছে কিছু পাও। এবং তারপরে তুমি বই কিনতে গেলে কেন বিভিন্ন প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেটগুলো সলভ করো, বিভিন্ন রকম এমসিকিউ এর সাথে পরিচিতি বাড়াও, ঠিক আছে? একবার থিওরি শিখে নাও আর এমসিকিউ এর সাথে পরিচয় বাড়াও। নিট ক্র্যাক করতে কেউ আটকাবে না, মনে রাখবে। নিট ক্র্যাক করতে যে আটকায় সে হলো খালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাও হয়ে যায়,
যদি ভালো মতো লেবারে পড়ো, ভালো মতো পড়াশোনা করো, মুখস্থ করো ঠিকঠাক, ঠিক কমনও পাবে এবং ঠিক পেরেও যাবে। ফিজিক্সে তুমি পড়াশোনা করেও তুমি অনেক সময় কোয়েশ্চেন পরিচয় পাও না, কোয়েশ্চেনের সাথে মানে কোয়েশ্চেনটা আননোন মনে হয়। কেন? জাস্ট কনসেপ্ট ক্লিয়ার না থাকলে হবে না, মেশিনের মতো করলে হবে না। কনসেপ্ট ক্লিয়ার করো আর তারপরে তুমি এমসিকিউ সলভ করে যাও, ঠিক আছে? দেখবে তোমার কোনো এমসিকিউ কখনো আটকাবে না। 2 নম্বর, ইন দিস কেস ই ইকুয়াল টু হয় আমরা জানি Q/4πε0 ক্যাপিটাল R স্কোয়ার। ওকে, যদি সারফেসে নিই তাহলে এখানে যদি কিউ এর মান বসিয়ে দিই সিগমা ইন্টু 4πr স্কোয়ার, তাহলে এখানে আর স্কোয়ার থাকবেই না, খুব ভালো। 4πε0 R স্কোয়ার, 4π কেটে গেলো, আর স্কোয়ার কেটে গেলো। সো সিগমা/ε0। তাহলে এইটা একটা খুবই দারুণ জিনিস শিখে গেলে, সেটা হলো যে যদি একটা কন্ডাক্টিং হলোস্ফিয়ারের গায়ে বের করতে দেয় তাহলে কিন্তু তার গায়ে যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ রেডিয়াস, সিগমা/ε0, নো রেডিয়াস। দ্যাটস মিন কন্ডাক্টিং স্ফিয়ারটা যদি হলো মানে স্ফিয়ার না হয়েও অন্য শেপেরও হয়, বক্স শেপেরও হয়, তাহলেও তার সারফেসে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে সিগমা/ε0। এটা কিন্তু একটা দারুণ জিনিস যে ইন্ডিপেন্ডেন্ট অফ আর যখন বেরিয়ে গেল, রেডিয়াসের উপর ডিপেন্ড করছে না। তাহলে এখান থেকে তোমার একটা কমন জিনিস হয়ে গেল, যে কোনো সম্পত্তি হলো যদি হয় তার সারফেসে জাস্ট ইলেকট্রিক ফিল্ড হবে সিগমা/ε0। সিগমা হলো ওই সারফেস চার্জ ডেন্সিটি, বাই ε0 হলো ফ্রি স্পেস পারমিটিভিটি। আর এটা তো 0, সো কোনো প্রশ্নে ওঠে না। চলো 1, 2 হলো। এবার আমরা 3, 4 করবো, আরও 3টা করাবো, 3, 4, 5, আরও 3টা অ্যাপ্লিকেশন করাবো, তারপরে আমাদের গাউসেস লয়ের অ্যাপ্লিকেশনগুলো শেষ হবে। 3 নম্বর আমরা কী করবো? সলিড স্ফিয়ার। দেখো, if you take a solid sphere of radius r, then we know here the density is volume charge density. Why? Because এখানে চার্জটা সারফেসে জমা হয় না, এখানে চার্জটা ওভারঅল পুরো বডির প্রত্যেকটা পয়েন্টে জমা হয়। বিকজ ইটস এ সলিডের ক্ষেত্রে চার্জটা কী হয়? প্রত্যেকটা পয়েন্টে জমা হয়। মানে ইন দ্যাট কেস ইফ উই টেক ডেন্সিটি, দেন ইটস মাস্ট বি Q/4/3πr3। এটা জানিয়ে রাখলাম আগে থেকে, লাগতে পারে যদি আমার ডেন্সিটি কোনো কাজে লাগে। ওকে, যেমন ডেন্সিটি দিয়ে যদি আমি করি, একবার নর্মালি করবো, ডেন্সিটি দিয়েও করবো। ওকে, কারণ প্রবলেমে দিতেই পারে। তো সলিড স্ফিয়ারের ক্ষেত্রে যদি আমি কিউ চার্জ দিই, যেটা আমি দিয়েছি, তার ডেন্সিটিটা জেনে রাখলাম, লাগতে পারে। এবার আমাকে মনে করো সেম আর ডিস্টেন্সে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করতে দিয়েছে। সো আমি কি করব? আমি এখানে গাউসিয়ান সারফেস দেবো, এখানে আমি একটা ছোট্ট এরিয়া ডিএস নেব, তার ডিরেকশন অবশ্যই এদিকে, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে, দুটো সেম দিকে হবে। এবার এখানে আমি গাউসেস ল অ্যাপ্লাই করবো, ফাই ইজ ইকুয়াল টু E.ds, সেটা আবার ইকুয়াল টু কী হয়? কিউ এনক্লোজ বাই ε0। কিউ এনক্লোজ কি? এই সারফেস দিয়ে ঢাকা চার্জ। অবশ্যই চার্জটা সেন্টারে থেকে ক্যালকুলেশন করব, কিন্তু চার্জটা ওভারঅল প্রত্যেকটা পয়েন্টে আছে, এটা মনে রাখবো। দ্যাট ইমপ্লাইজ ক্লোজ ইন্টিগ্রেশনের জায়গায় আমি জানি E.ds সেম ডিরেকশন হবে। সো E.ds অনলি cos 0 1 ইকুয়াল টু কিউ এনক্লোজড, মানে কিউ বাই ε0। কিউ এনক্লোজ হতো কিউ আছে, আমি যদি কিউকে এটা মানে বসিয়ে দিই, মানে এখান থেকে কিউ ইকুয়াল টু 4/3πr3 রো। এটা দিয়ে একটা প্রবলেম হয়ে যাবে, আমি এক সাইডে করে দেবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের বলতে পারি দ্যাট ইমপ্লাইজ ই বেরিয়ে গেল, ডিএস এর করতে গেলে সেই 4πr2, কারণ এখানে গাউসিয়ান সারফেসের আবার ডিএস আছে, তো গাউসিয়ান সারফেসের এস হলো 4πr2, সেম একদম Q/ε0। সো দ্যাটস মিন ই ইজ ইকুয়াল টু সেম টু সেম Q/4πε0 অ্যান্ড r2। বুঝা গেল? সো জাস্ট এবার আমি এটা একটা থাকলে অ্যান্সার, আর একটা অ্যান্সার কী হবে? ই ইজ ইকুয়াল টু কিউ এর মানটা বসিয়ে 4/3π ক্যাপিটাল আর কিউব রো ডিভাইডেড বাই 4πε0 r2। এখান থেকে 4π কেটে যদি দাও তাহলে 2 কী আসছে? তাহলে আসছে হলো এদিকে আসছে r³ ইন্টু রো, আর নিচে আসছে 3ε0 অ্যান্ড r2। এটা একটা ক্যালকুলেশন হাতে থাকলো। এটা কোন কেস? এটা হলো আরটা গ্রেটার দেন আর, যাকে বলা হয় আউটসাইড অফ দ্য স্ফিয়ার। এবার যদি আমরা সারফেসে করি, on the surface, that's mean r is equal to r, তাহলে সব সেম হবে। জাস্ট আমি জানি যে অ্যান্সারটা হবে ই ইকুয়াল টু কত? ইকুয়াল টু
কই একটা এরকম আসবে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ারের জায়গায় ক্যাপিটাল আর স্কোয়ার। আর একটা কী আসবে ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর কিউব ইন্টু রো ডিভাইডেড বাই 3 এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার, স্মল আরটা ক্যাপিটাল হয়ে যাবে। দ্যাটস মিন এখানে আর স্কোয়ার আর কেটে গেল, দ্যাট ইজ ক্যাপিটাল আর রো ডিভাইডেড বাই 3 এপসাইলন নট। তাহলে এটা একটা আসবে, ঠিক আছে, এটা আসলো, এটাও আসলো 3 এপসাইলন আর রো বাই 3 এপসাইলন নট অন দ্য সারফেস। এবার যেটা মেন ইনসাইড, এইটা কি হবে ইনসাইড মানে আর লেস দেন, যদি আর হয় তাহলে ই কত হবে, ই কি তাহলে 0 হয়ে যাবে? নো, ই এক্ষেত্রে 0 হবে না। কেন 0 হবে না? মন দিয়ে দেখো, যদি আমরা এবার এই গাউসিয়ান সারফেসটা আমার কোনো কাজে লাগছে না, এটাকে আমার মিটাতে হবে। গাউসিয়ান সারফেসটা আমাকে এবার করতে হবে ভেতরে। যদি আমরা এই গাউসিয়ান সারফেসটাকে উড়াই দিই এবং নতুন একটা গাউসিয়ান সারফেস নিব ইনসাইডে, ইনসাইডে নেব, মন দিয়ে দেখবে এইটা আর আছে, আমি ইনসাইডে এই সব ছোট্ট একটা এইখানে গাউসিয়ান সারফেস নেব, এখানে এরিয়া নেব, সব কিছু সেম থাকবে। কিন্তু দ্য কেস ইজ এইখানে আমার কিউ এনক্লোজটা কত, বাকি সব সেম, ইন্টিগ্রেশন হবে ই ডট ডিএস হবে ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট হবে, এখানে ই বেরিয়ে যাবে, ডিএস এর 4 পাই আর স্কোয়ার হবে। এবার এই আরটা অবভিয়াসলি গাউসিয়ান সারফেসের আর, কিন্তু দ্য মেন থিং ইজ এই কিউ এনক্লোজটা কত হবে। কিউ এনক্লোজ কিন্তু আর গোটা কিউ হবে না, বা এই ভ্যালুটা হবে না। কেন হবে না? বিকজ আমি এটা সলিড স্ফিয়ার নিচ্ছি, সলিড স্ফিয়ারের যদি আমি এইটুকু অংশ ঢাকি তাহলে সলিড স্ফিয়ারের এইটুকু অংশে যে চার্জটা আছে সেইটুকু চার্জকে ঢাকলাম, বাকি চার্জকে তো আমি ঢাকছি না। এবার সলিড স্ফিয়ারের সব জায়গায় পয়েন্টে অল্প অল্প পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে সমান চার্জ আছে। এবার যেটুকু ঢেকেছি সেইটুকু পোর্শনের চার্জই আমার কাজে লাগছে অ্যাজ এ গাউসিয়ান ক্লোজ চার্জ, এনক্লোজ হিসাবে, বাকি চার্জ তো লাগছে না। সো আমাকে এখানে যেটা মেন আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে ইনসাইডের চার্জটা বের করা। সো আমাদের এখানে মেন মানে ব্যাপারটা হয়ে গেল কিউ এনক্লোজ বের করা। সো আমাকে কিউ এনক্লোজ বের করা একটু জায়গা লাগবে, তার জন্য তুমি প্লিজ এটা আগে টুকে নাও। টোকা হয়েছে, আমি একটু মিটালাম। তাহলে আমি এখানে যেটা বের করতে চাইছি সেটা হলো কিউ এনক্লোজ। কিউ এনক্লোজ যদি বের করি, আগে দেখে নিই, আবার প্রথম থেকে টুকে নেবে, নোট করবে। একবার আগে দেখো, তারপরে আবার প্রথম থেকে নোটস বানাও, তাহলে একবার রেডি হয়ে যাবে তোমার। কিউ এনক্লোজটা কত হবে? কিউ এনক্লোজ হবে এইখানে কিন্তু এইটুকু আয়তন মানে 4/3 পাই আর কিউব, এইটুকুর আয়তন, যেটুকু আয়তনে আমি ক্লোজ করেছি, ইনটু রো ডেনসিটি। কেন? কারণ আমরা জানি একটা শরবত, এক বোতল শরবত গুলালে তার মিষ্টিটা হলো ঘনত্ব বের করে নিলাম। তারপরে 1 গ্লাস শরবতে যদি আমি তোমার ভর বের করতে চাই, তাহলে আমাকে ওই 1 গ্লাস শরবতের যে ঘনত্ব আর 1 বোতল শরবতের ঘনত্ব সেম, শুধু আমাকে ওই গ্লাসের আয়তন দিয়ে ওই ঘনত্ব গুণ করতে গেলেই ওইটুকু শরবতের ভর বেরিয়ে যায়। ওকে, এই কনসেপ্টটা মনে রাখবে, মানে ঘনত্ব ইকুয়াল টু চার্জ বাই আয়তন। সো চার্জ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব। এবার ঘনত্ব তো চেঞ্জ হয় না, তো যেটুকু আয়তন আমি পেয়েছি সেইটুকু আয়তন দিয়ে যদি ঘনত্ব ইন্টু করি তাহলে ওইটুকুর তোমার চার্জ বেরিয়ে যাবে। তো এই কিউ এনক্লোজটা হলো যেটুকু গাউসিয়ান সারফেস নিচ্ছি তার এরিয়া মানে তার আয়তন মানে তার ভলিউম ইন্টু নর্মাল ঘনত্ব। ঘনত্ব তো সব জায়গায় সেম, তো বসিয়ে দিলে 4/3 পাই আর কিউব ইন্টু কত রো কিউ ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব। তো এখান থেকে এটা কেটে গেল। সো কিউ আর কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউ। তাহলে এখানে বসিয়ে দিলে এটা হবে কিউ আর কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউ। এটা হলো ব্যাপার। তাহলে এখানে হলো ই ইকুয়াল টু কত হবে, কিউ আর কিউব বাই এপসাইলন নট আর কিউব ইন্টু 4 পাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কেটে আর, সো কিউ আর ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। কিউ আর ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। দিস ইজ দ্য অ্যান্সার ইনসাইডে। এবার ইনসাইডে তুমি যদি মানে রো দিয়ে করতে চাও, তাহলে এই কিউবের মানটা এখান থেকে এইটা পুট করে দাও, তাহলে আবার রো দিয়ে চলে আসবে। সেটাও দেখতে চাও তাহলে করে দিই। তাহলে ই ইকুয়াল টু হবে, ইনসাইডই চলছে, কিউ এর জায়গায় কত 4/3 পাই আর কিউব রো
ইন্টু স্মল আর ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। আর কিউব কেটে গেল, 4 পাই কেটে গেল। সো রো আর ডিভাইডেড বাই 3 এপসাইলন নট, দিস ইজ দ্য অ্যান্সার, রো স্মল আর বাই 3 এপসাইলন নট। প্রত্যেকটা ক্যালকুলেশন করে দিলাম, যদিও নিতে এত ক্যালকুলেশন লাগে না, ফর্মুলা জানলেই হয়, তবে ফর্মুলাগুলো যাতে তোমার মাথায় ভালো করে বসে যায় সেই জন্য একটুকু ক্যালকুলেশনগুলো করিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো, এটা হয়ে গেল। ফটাফট টুকে নাও। আমরা এবার লাস্ট সরি আরও দুটো আছে, তার মধ্যে এবার আমরা করব হলো ইনফাইনাইট লং ওয়্যার। এবার আমরা ইলেকট্রিক ফিল্ড বের করবো কার জন্য, একটা ইনফাইনাইট লং ওয়্যারের জন্য। এই ক্যালকুলেশনটা শিখে নিব, ইনফাইনাইট লং ওয়্যার। ওকে, সো একটা ইনফাইনাইট লং ওয়্যার থাকতে গেলে, মনে করো সাপোজ একটা ওয়্যার আছে, ইনফাইনাইট লং ওয়্যার আছে, ঠিক আছে। এই ওয়্যারে আমরা কিউ চার্জ দিয়েছি। কি দিয়েছি? কিউ চার্জ। তাহলে এই ওয়্যারের জন্য সাম ডিস্টেন্স সাপোজ আর, এইখানে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে দেয় তখন আমরা কি করব? তখন গাউসিয়ান সারফেসটা কেমন নেব? তো ওয়্যারকে গাউসিয়ান সারফেস মানে কি? এমন একটা সারফেস যেটা দিয়ে কিউকে এনক্লোজ করা যায়। তাহলে এটা ইনফাইনাইট ওয়্যারকে আমি কি দিয়ে এনক্লোজ করতে পারি? একটা সিলিন্ডার দিয়ে। যদি একটা সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে তুমি এনক্লোজ করো তাহলে গোটা ওয়্যারটা এনক্লোজ হয়ে যায়। দেখবে যে সমস্ত তারগুলো থাকে একটা সিলিন্ড্রিক্যাল প্লাস্টিকের ইয়ে দিয়ে, কভার দিয়ে ওটা কী করা থাকে? ঢাকা থাকে। ওকে, তো একটা তার নিলাম যাতে কিউ চার্জ আছে। ওকে, আর সেটা আর দূরত্বে এই পয়েন্টে আমাকে বের করতে হবে ইলেকট্রিক ফিল্ড। তো আমি প্রথমে এটা একবারে, যেহেতু তারটা ইনফাইনাইট, তো আমি একটা ডিস্ট্রিবিউশন নিয়ে নিচ্ছি। সেই ডিস্ট্রিবিউশনটা মানে কি? লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। আমি নিয়ে নিলাম যে চার্জ পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু ল্যামডা, মানে এটা হলো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। ল্যামডা মানে হলো চার্জ ডিভাইডেড বাই যে লেন্থের তার নিব সেই লেন্থ। তো এবার এটা তো ইনফাইনাইট লেন্থের আছে, তো আপাতত আমি একটা ফাইনাইট লেন্থ নিয়ে ক্যালকুলেশনটা করব। সাপোজ এটাই নিলাম, এখান থেকে এই লেন্থটা নিলাম এল। ওকে, তো ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। সো এখান থেকে কিউ ইকুয়াল টু ল্যামডা এল। আমরা এল লেন্থের একটা ওয়্যার নিয়ে কাজটা করছি। ওকে, তো এল লেন্থের ওয়্যার যদি নিয়ে কাজ করি তাহলে আমাকে এই পয়েন্ট নিয়ে, এই যখন আমি এই ওয়্যারটাকে গাউসিয়ান সারফেস দিয়ে এনক্লোজ করব তখন আমাকে কেমন সারফেস নিতে হবে? একটা সিলিন্ড্রিক্যাল শেপের সারফেস নিতে হবে। এটা হলো একটা সিলিন্ড্রিক্যাল শেপের সারফেস। এই সিলিন্ড্রিক্যাল শেপের সারফেস আমাকে নিয়ে এই ওয়্যারটাকে এনক্লোজ করতে হবে। এবার তুমি একটা জিনিস ভালো মতো লক্ষ্য করো, সেটা হলো একটা ওয়্যার দিয়ে যে লাইন্স অফ ফোর্সগুলো বেরাবে সেটা এই সিলিন্ড্রিক্যাল সারফেসের যে সারফেস এরিয়া সারফেসে হবে, মানে পৃষ্ঠে হবে, সেই সারফেস এরিয়াগুলো দিয়ে পারপেন্ডিকুলারলি বেরিয়ে যাবে। কিন্তু এই যে সার্কুলার যে দুটো ফেস হবে, এই সার্কুলার ফেস দিয়ে কোনো রকম লাইন্স অফ ফোর্স থাকবে না, কারণ ওয়্যার তো এইভাবে 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 লাইন্স অফ ফোর্সগুলো বেরাবে। অর্থাৎ লাইন্স অফ ফোর্স আর তার থেকে ওপর দিকে যাবে না, কারণ ওপরের তারে আবার এইভাবে এইভাবে বেরাবে। মানে এটা যদি তার হয় তো লাইন্স অফ ফোর্স এই 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 প্রত্যেকটা পয়েন্ট থেকে চারিদিকে ছড়িয়ে যাবে, কিন্তু ওপর দিকে তো কোনো লাইন্স অফ ফোর্স হবেই না। সো আপওয়ার্ড কোনো লাইন্স অফ ফোর্স থাকবে না, ডাউনওয়ার্ডও কোনো লাইন্স অফ ফোর্স থাকবে না। দেয়ার ইজ লাইন্স অফ ফোর্স যদি না থাকে দ্যাটস মিন দেয়ার ইজ ইলেকট্রিক ফিল্ডও জিরো। তো এই দুটো তল দিয়ে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তো ফ্লাক্সও জিরো। সো টোটাল ফ্লাক্স কী হবে? টোটাল ফ্লাক্স যে বেরাবে এই ওয়্যারের জন্য, সেই টোটাল ফ্লাক্সের মধ্যে এই দুটো তল কিন্তু বাদ দিতে হবে। এখানে টোটাল ফ্লাক্স কিন্তু এই দুটো তলে থাকবে না। ক্লিয়ার? সো যা ফ্লাক্স থাকবে এই পৃষ্ঠতল মানে এই সার্কুলার ফেস দিয়ে বেরাবে। তো এই সার্কুলার ফেসে এই পয়েন্টে যেখানে আমাকে ফিল্ড বার করতে হবে সেখানে যদি ছোট্ট একটা এরিয়া ডিএস নিয়ে নেওয়া যায়, সো ডিএসটা তো সামনের দিকে হবে অবশ্যই, আর ইয়ের ডিরেকশনটাও সামনের দিকে হবে, কারণ ফ্লাক্সগুলো এইভাবেই চারিদিকে ছড়াচ্ছে। সো এই কেসের জন্য যদি আমরা এবার গাউসের লটা অ্যাপ্লাই করি তো লিখতে পারবো ফাই ইজ ইকুয়াল টু টোটাল ফ্লাক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন
ই ডট ডিএস, বাট ইন দিস কেস আমাকে ইন্টিগ্রেশন ক্লোজ করলে চলবে না, কারণ ওপরের সারফেস দুটো খোলা, ওভার এস অনলি, কারণ এইটুকু সারফেসটা নেবো, টোটালটা না, টোটাল ফ্লাক্সই বের করবো, বাট টোটাল ফ্লাক্সের মধ্যে এই দুটো সারফেস মানে গোল গোল সারফেস দুটো বাদ যাবে। ওকে, সো ইজুকাল টু হয় কিউ এনক্লোজ বাই এপসাইলন নট, এটা আমরা জানি। এবার আমরা দেখি সেম প্রসেস, এস ই ডি এস কস জিরো, তো কস জিরো 1, কিউ এনক্লোজটা কত, কিউ এনক্লোজ মানে এই সারফেস দ্বারা কতটা চার্জ ঢাকা আছে, তো এই সারফেস দ্বারা কতটা চার্জ ঢাকা আছে, যদি ডেনসিটি ল্যামডা হয় আর এল যদি লেন্থ হয় ওয়্যারটার, তো চার্জ হবে কিউ ইকুয়াল টু ল্যামডা এল, আমি আগে করে ফেলেছি, সো ল্যামডা এল বাই এপসাইলন নট। এবার দ্যাট ইমপ্লাইজ ই বেরিয়ে গেল, কারণ এখান থেকে এদিকে আর যা, এদিকেও আরতা এদিকেও আরতা, কারণ সিলিন্ডারেরও ওয়্যার থেকে সব মানে সারফেসের ডিস্টেন্সগুলো সেম সেম সেম, সো ই সব দিকে সেম বেরোবে, সো বেরিয়ে গেল। এবার ডিএস এর ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে, ল্যামডা এল বাই এপসাইলন নট। এবার দ্যাটস ইমপ্লাইজ ই ইন্টু, এবার ডিএস এর ইন্টিগ্রেশন করলে কী হবে, ডিএস এর ইন্টিগ্রেশন করলে ইন দ্যাট কেস বেরাবে এস, যে এসটা হলো অনলি দ্য সারফেস এরিয়া অফ সারাউন্ডিংস, ওপর দুটো বাদ দিয়ে এই পৃষ্ঠটা, ঠিক আছে, পৃষ্ঠটার শুধু সারফেস এরিয়া নিতে হবে, মানে সারাউন্ড মানে অনলি দ্য সারফেস, ঠিক আছে। ওকে, সো সারফেস যদি দেখি তাহলে আমার একটা সিলিন্ড্রিক্যালের পৃষ্ঠতলের এরিয়া তোমাকে জানতে লাগবে, ফর্মুলা হয় মানে সারফেস এরিয়া অনলি, টোটাল এরিয়া না, সারফেস এরিয়া, তার ফর্মুলা হয় হলো 2 পাই আর এল, কী ফর্মুলা হয় 2 পাই আর এল। ওকে, মানে এই সার্কামফারেন্স ইন্টু হাইট, এটা হলো সিলিন্ডারের পৃষ্ঠতলের এরিয়া ফর্মুলা, ইজ ইকুয়াল টু ল্যামডা এল বাই এপসাইলন নট, এখান থেকে এল এল কেটে গেল, দ্যাটস মিন ই ইজ ইকুয়াল টু বেরাবে ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর, ঠিক আছে, মানে সব ফর্মুলাগুলো সব ক্যালকুলেশনে আর স্কোয়ার বেরোচ্ছিল, একমাত্র ওয়্যার মানে কোনো একটা ওয়্যারের জন্য যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বেরাবে ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর। এবার যেহেতু কোনো এল থাকছে না, তো কতটুকু লেন্থ নিয়ে আমি এই ক্যালকুলেশনটা করেছি সেটা ম্যাটার করবে না, আমি একটা পার্টিকুলার লেন্থ নিয়ে ক্যালকুলেশনটা করলাম, বাট আফটার ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর, দ্যাটস মিন অনলি দ্য চার্জ ডিস্ট্রিবিউশন বা চার্জ পার ইউনিট লেন্থ, দ্যাটস মিন লিনিয়ার চার্জ ডেন্সিটিটা খালি থাকলো, কোনো লেন্থ থাকলো না, দ্যাটস মিন ইনফাইনাইট ওয়্যারের নিয়েও যদি করি সেম অ্যান্সার এটাই বেরোবে, এটাই বোঝাতে চাইছি। আমরা এল লেন্থ নিয়ে করলাম তাই, বাট যদি এটা ইনফাইনাইট লেন্থ নিয়েও করতাম তাহলেও এই একই অ্যান্সার বেরোতো। ওকে, তো ইনফাইনাইট লং ওয়্যারের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করা শিখে গেলাম। এবার লাস্ট আর দুটো জিনিস শিখবো, একটা হলো একটা প্লেন শিট, একটা ইনফাইনাইট শিট, আর একটা শিখবো ইনফাইনাইট প্লেট। এই দুটো শিখে গেলে আমাদের ফ্লাক্স কমপ্লিট হবে, তারপরে আমরা তোমার ওই এমসিকিউ করতে পারবো। ওকে, ফাইনাইট প্লেন শিট, আচ্ছা ইনফাইনাইট প্লেন শিটটা কি, সাপোজ এটা একটা শিট, সিট ইনফাইনাইট প্লেট মানে যত বড় নিচে তার থেকেও বড়, চারিদিকে সাধারণত বইয়ের পাতা যেমন হয় সেগুলোকে সিট বলে, সেই শিটটা ইনফাইনাইট মানে সব দিকে বিশাল বড়, ঠিক আছে, কিন্তু পাতায়। এবার তারই আমি একটা ছোট্ট পোর্শন নিয়ে করছি, ঠিক আছে, আর কারণ দেখতে পারবে যে ইনফাইনাইট যে শিটটা নিচ্ছ তার যে এরিয়া, ঠিক আছে, সেই এরিয়াটা আফটার ক্যালকুলেশন থাকবে না, সেই জন্য আমরা আপাতত ছোট্ট একটা সিট নিয়ে কাজ করছি যার এরিয়া এস। ওকে, এবার ওভারঅল এর উপর চার্জ রয়েছে কিউ, কিউ পুরো ছড়িয়ে রয়েছে, সব প্লাস দিয়ে প্লাস 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 পুরো ভরে আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার যে কোনো পয়েন্ট সাপোজ এইখানে কি করে ইলেকট্রিক ফিল্ড বার করব, তো আমাকে এবার এই ইনফাইনাইট শিটটাকে ঢাকতে হবে। কেমন করে ঢাকবো ভাবো, আমি আপাতত ইনফাইনাইট শিটটা অনেক বড় আছে, তার মধ্যে এইটুকু পোর্শন নিচ্ছি, সেইটুকু পোর্শনকে ঢাকতে গেলে আমার কী করতে হবে, আমাকে মানে একটা এরকমই শেপ নিতে হবে, শেপ নিয়ে এদিক দিয়েও ঢাকতে হবে এদিক দিয়েও ঢাকতে হবে। আপাতত তোমাকে আমি আরেকটা জিনিস ভাবাচ্ছি, কারণ কোনো ক্ষেত্রেই এরিয়াটা আফটার ক্যালকুলেশন থাকবে না, সেই জন্য আমি মানে এগাচ্ছি, এটা সহজ করার চেষ্টা করছি। আপাতত এটাকে আমি আরও ছোটো করছি, মনে করো শিটটা ইনফাইনাইট আছে কিন্তু, হ্যাঁ, কিন্তু সাপোজ ধরে নাও শিটটার চার্জ খালি এইটুকুর মধ্যে ভরে আছে, সাপোজ এইটুকু নিলাম, হলো, তাহলে এইটুকু শিট নিলাম, পুরো যত বড় তুমি আমি এঁকেছি তার থেকেও তো বড়, তাহলে আমি যখন ছোটো করে ধরবো আমি খুবই ছোটো ধরলাম, তাহলে এইটুকু শিটকে ঢাকতে হবে। এইটুকু শিটকে ঢাকার জন্য তুমি কি করলে, একটা শেপ নিলে এরকম,
এরকম দিয়ে এবার এই মুখটাকে তুমি স্কোয়ারও নিতে পারো, রাউন্ডও নিতে পারো, কোনো ব্যাপার না। রাউন্ড নিলাম, মনে করো রাউন্ড নিলাম, মানে এক কথা সিলিন্ডার শেপ নিয়ে মনে করো পেটে পুঁতে দিলাম সিটটার, মানে অ্যাকচুয়ালি সিলিন্ডারটা আরও মোটা হবে, ইনফাইনাইটলি মোটা হবে, ঠিক আছে? তাহলে ঢাকা হবে দুদিক দিয়ে, যেখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে সেখানে একটা মুখ থাকবে, সেম ডিস্টেন্স এখানে একটা মুখ থাকবে, ওকে? কিন্তু আমাকে বের করতে হবে অবশ্যই এখানে ই, ঠিক আছে? তো এইরকম একটা শিট নিলাম, শিটের আমি পেটের মধ্যে সিলিন্ডারটা ঢুকিয়ে দিলাম। তাহলে সেই যে সিলিন্ডারটা ঢুকলাম, সেই সিলিন্ডারের মাঝখানেই চার্জটা রয়েছে, অর্থাৎ এই সিলিন্ডারটা দিয়ে এই চার্জ ডিস্ট্রিবিউশন মানে এই সিটটার চার্জগুলো ঢাকা এনক্লোজ হয়ে গেছে। আর এই সিলিন্ডারটা আরও মোটা আছে, আর প্লেট পাতাটাও তো অনেক বড় আছে, ঠিক আছে? তুমি কল্পনা করছো, যদি কল্পনা করতে পারো যে মানে বড় পাতার জায়গায় এরকম সাইজের পাতা, তাহলে এটাও কল্পনা করে নাও, তার মধ্যে এইটুকু অংশতে চার্জ আছে, ঠিক আছে? ঢাকা ডেকে নিয়েছি মানে সবাইকে ডেকে নিয়েছি। তাহলে ঢাকা যখন হয়ে গেছে, এবার আমাকে একটা জিনিস লক্ষ্য করো, শিট তো যদি শিট হয়, শিটের এদিক দিয়ে ইলেকট্রিক ফিল্ড বেরাবে, এদিক দিয়ে ইলেকট্রিক ফিল্ড বেরাবে, প্যারালালি তো কোনো মানে গায়ে থেকে তো গায়ে লাগিয়ে তো কোনো ইলেকট্রিক ফিল্ড হবে না, দ্যাটস মিন এখান দিয়ে ইলেকট্রিক ফিল্ড বেরাবে, এদিক দিয়ে ইলেকট্রিক ফিল্ড বেরাবে, মানে এদিক দিয়ে লাইন্স অফ ফোর্স বেরোবে, এদিক দিয়ে লাইন্স অফ ফোর্স বেরোবে, দ্যাট ইজ ই নট ইকুয়াল টু জিরো, ই নট ইকুয়াল টু জিরো। বাট ইন দিস কেস এই যে বডি, যে বডি যেগুলা, বডি দিয়ে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, ওকে? বিকজ ইটস আ সিট, সিটটা এরকম পাতা আছে, পাতার মধ্যে চার্জ আছে, তো চার্জ থেকে এদিকে ফিল্ড হবে, এদিকে ফিল্ড হবে, এদিক হবে না। আর সিলিন্ডারটা পুঁতে দিয়েছি দেখো, যার মানে যে সারফেস এরিয়াটা সেটা কিন্তু আর মানে সেখান দিয়ে কোনো লাইন্স অফ ফোর্স বেরাচ্ছে না, সো সেখান দিয়ে কোনো ইলেকট্রিক ফিল্ডও থাকবে না। সো ইন দিস কেস যদি আবার টোটাল ফ্লাক্স বের করতে হয়, তাহলে এদিক দিয়ে ফ্লাক্স ছুটে ছুটে বেরোচ্ছে, এদিক দিয়ে ফ্লাক্স ছুটে ছুটে বেরোচ্ছে, তো যা ফ্লাক্স রয়েছে এইটুকুর মধ্যে, তো টোটাল ফ্লাক্স হলো এইটার মধ্যে বেরোনো ফ্লাক্স আর এটার মধ্যে বেরোনো ফ্লাক্স, এই দুটো যোগফলের সমান, এর বেশি ফ্লাক্স এখানে হবে না, ক্লিয়ার? সো ইন দিস কেস যদি আমরা গাউসেস ল অ্যাপ্লাই করি, তো ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস, আবার এখানে এস লিখতে হবে, ইজ ইকুয়াল টু Q enclosed by epsilon naught. It is the formula. So integration S over E ds cos theta cos 0 আবার, কারণ এদিকে এটা এখানে যদি ছোট্ট একটা এরিয়া কল্পনা করি, তার এরিয়া ds এদিকে হবে, আর E তো অবশ্যই এদিকেই আছে ওই গোল দিয়ে, তো E ds হবে ইকুয়াল টু Q enclosed। এবার বের করার বিষয় দেখো, Q enclosed কী করে বের করবো? এইখানে যে চার্জ আছে সেই চার্জের ডিস্ট্রিবিউশনটা কি ডিস্ট্রিবিউশন? সারফেস ডিস্ট্রিবিউশন। সো এখানে ইউজ করতে হবে সিগমা, কি ইউজ করতে হবে? সিগমা। তো এই গোটা সারফেসটার এরিয়া কত? এস, তাহলে সিগমা ইকুয়াল টু কী হবে? কিউ বাই এস, তার মানে এটা হলো তোমার সারফেস চার্জ ডেন্সিটি। সো কিউ ইকুয়াল টু সিগমা এস, ওকে? তো যতটা এরিয়া নিব ততটা সিগমা দিয়ে গুণ করলে ততটা চার্জ বেরিয়ে যাবে। তো আমার ইনফাইনাইটটা তো নিচ্ছি না, হয়তো ধরলাম এইটুকু এস এরিয়া নিয়েছি, তো এস এরিয়া যদি নিই তাহলে এটা হবে সিগমা ইন্টু এস, জাস্ট এটুকুই হবে। তাহলে কিউ এনক্লোজড কত? সিগমা ইন্টু এস। আরে বাবা, আমি যে সিলিন্ডারটা তুমি দেখতে পাচ্ছ এইটুকু তো চার্জ না, চার্জটা তো পুরো সারফেস জুড়েই আছে, আমি তো বড় সিলিন্ডার নেবো, এটা তো বোঝানোর জন্য বলেছি, ওকে? সো সিগমা ইন্টু এস বাই এপসাইলন নট। এবার দেখো ইমপ্লাইজ ই তো বেরিয়ে গেল, ডিএস এর কত হবে? ডিএস এর ইন দিস কেস হবে এস প্লাস এস। দেখো বুঝতে পারলে, এদিককার টোটালটা এস আর এদিককার টোটালটা এস। আচ্ছা, এই গোল্লার এরিয়া আর এটার এরিয়া কিন্তু সেম, কারণ আমি যে সিলিন্ডারটা পুঁতেছি সেই সিলিন্ডারটা যত বড় এরিয়া জুড়ে আমি একটা সিট নিব ততটা বড় এরিয়ারই কিন্তু পেটে পুঁততে হবে, কারণ এখানে আমি ধরেছি চার্জ আছে, চার্জটা তো গোটা সিট জুড়ে আছে, সেই গোল্লা মুখটা এরিয়া কিন্তু এস এর সমান, ওকে? ইকুয়াল টু সিগমা এস বাই এপসাইলন নট, দ্যাটস মিন ই ইন্টু টু এস ইকুয়াল টু সিগমা এস বাই এপসাইলন নট, এস এস কেটে গেল, দ্যাট ইজ ই ইকুয়াল টু সিগমা বাই টু এপসাইলন নট, ওকে? তো দিস ইজ দ্য ফর্মুলা। দেখো এবার যে ইলেকট্রিক ফিল্ডটা বেরোলো সেখানে দেখো কোনো রকম সারফেস এরিয়া লাগলো না, জাস্ট লাগলো কি ডেন্সিটিটা, ওকে? তো যে প্লেন সিটটা নেবো তার চার্জ ডেন্সিটি জানতে লাগবে, তাহলে আমার ওই সিটটার জন্য যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো, তার ডিস্টেন্সও লাগবে না কত দূরে বের করছি। দিস ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলাগুলোই তোমার কাজে লাগবে, কিন্তু একবার থিওরিটা শিখে নাও। ফ্লাক্সটা খুব ইম্পর্টেন্ট, তো বুঝতে লাগে, মাথার মধ্যে সিল করতে হবে বুঝে, ঠিক আছে? শুধু ফর্মুলা মনে থাকবে না, তাই জন্য একটু করিয়ে দিচ্ছি, ওকে? কমপ্লিট। লাস্ট, আজকের লাস্ট টপিক আপাতত যেটা পড়াবো সেটা হলো প্লেন, ইনফাইনাইট প্লেন। সেটা এই ইনফাইনাইট প্লেনটা করিয়ে দিলেই আমার হয়ে যাবে। আমি আর ছবিটা এখান থেকে হয়ে যাবে, সেই জন্য আমি বেশি কাটছি না, আগেরটা আসলে টুকে নিয়েছো। ইনফাইনাইট প্লেন কাকে বলে? প্লেট, প্লেন কেন বলছি, সরি প্লেট। প্লেট মানে হলো এই দুটো শিট নিয়ে তৈরি হয় একটা প্লেট। এই যে মনে হলো 3D ফিগার নিলাম এটারই, হ্যাঁ
এই এটা হয়ে গেল প্লেট, বুঝতে পারলে? তাহলে এটা প্লেটের মধ্যে ঢুকে গেছে, মানে এটা আর দেখা যাবে না। এই জিনিসটাই হয়ে গেল তোমার প্লেট। প্লেট মানে দুটো বইয়ের পাতা একটা গ্যাপের মধ্যে রাখা আছে, দ্যাট ইজ কল প্লেট। এবার পুরোটাতে চার্জ দেওয়া আছে কিউ প্লাস প্লাস প্লাস, এই পৃষ্ঠাও চার্জ আছে প্লাস প্লাস প্লাস। ওকে, সেম এখানেও যেহেতু আমাকে প্লেট মানে দুটো শিট নিয়েই তৈরি হয়েছে, তো প্লেটের মধ্যে আবার সেই একটা সিলিন্ডার ভরে দিতে হবে। আবার সেম প্লেট থেকেও যে চার্জ লাইনস অফ ফোর্সগুলো বেরাবে, সেটাও এই গোল মুখ দিয়ে বেরাবে, কার্ভ সারফেস দিয়ে বেরাবে না, সব সেম। শুধু এখানে যে প্রবলেমটা হলো, আর এই পৃষ্ঠ দিয়ে ইকুয়াল টু চিরই হবে, বেরাবে না, বাট এটা দিয়ে বেরাবে। আবার সেখানে ডিএস নেবো, সব নেবো। দ্যাট প্রবলেমটা কি, মানে ওটা এটার মধ্যে পার্থক্য কী? পার্থক্য হলো এখানেও আমি গাউসেস ল ফেলবো, ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট, সব সেম। এবার এক্ষেত্রেও ইন্টিগ্রেশন করলে এস ওভার করলে ই ডিএস নর্মাল বেরাবে, কোনো cos 0 1 হয়, ইকুয়াল টু কিউ এনক্লোজ। কিউ এনক্লোজটা এখানে একটা ব্যাপার আছে। এখানে কিউ এনক্লোজটা দেখো, কিউ এনক্লোজটা এই সিটে আছে সিগমা, কিউ এনক্লোজ, কিউ এর ফর্মুলা কী দেখলাম জানো? কিউ বাই এস ইকুয়াল টু সিগমা, সো কিউ ইকুয়াল টু সিগমা এস, তাই তো? এবার এখানে প্রবলেমটা হলো কিউ এনক্লোজটা হলো, এবার যে ইয়েটা নিয়েছি, সিলিন্ডারটা নিয়ে পুঁতেছি, সে সিলিন্ডারের মাঝখানে এইখানেও চার্জ আছে, ও পৃষ্ঠাতেও চার্জ আছে। তো কিউ এনক্লোজটা এখানে নট সিগমা এস, কিউ এনক্লোজটাও এখানে সিগমা এস প্লাস সিগমা এস, কারণ এখানে দুটো শিট নিয়ে তৈরি হয়েছে বাই এপসাইলন নট। ই বেরিয়ে গেল, ডিএস এর কত হয়? ডিএস এর তো আবার এখান থেকে জানি এস প্লাস এস, আগের মতোই, ইকুয়াল টু 2 সিগমা এস বাই এপসাইলন নট। সো ই ইন্টু 2s ইকুয়াল টু 2 সিগমা এস বাই এপসাইলন নট। 2 এস কেটে গেল, সো ই ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট। সো যদি প্লেট নিই ইনফাইনাইট, তাহলে তার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা বেরায় সিগমা বাই এপসাইলন নট। সমাপ্তি। আজকের মতো থিওরি ক্লাস এখানে সমাপ্তি হলো। আমরা এবার ডাইরেক্ট এমসিকিউ এ চলে যাব, দেখছি কটা করতে পারি, 10টা বা 12টা এমসিকিউ করব। ওকে, চলো। সো হ্যালো গাইস, শুরু হচ্ছে এমসিকিউ পর্ব। প্রথম এমসিকিউ দেখো কি বলছে। Two infinitely long parallel wires having linear charge densities lambda 1 and lambda 2 respectively are placed at a distance r. The force per unit length on the either wire will be. আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দুটো চার্জ যদি থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখানে দুটো চার্জ নাই, দুটো ওয়্যার আছে। দুটো ওয়্যার আছে যাদের লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা 1 অ্যান্ড ল্যামডা 2। আচ্ছা, এটা যদি হয় তাদের মাঝখানের ডিস্টেন্স আর দেওয়া আছে, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল ফোর্স বা অ্যাট্রাকশন বা রিপালশন হোক, সেই ফোর্সটা বের করতে দিয়েছে। তো আমরা কি করে বের করব? আমরা লিনিয়ার চার্জ ডেন্সিটিওয়ালা দুটো তারের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন এরকম কিছু শিখিনি। তবে আমরা একটা কনসেপ্ট জানি যে যদি আমি কোনো চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডে আনাদার কোনো চার্জ আসলে সে যে ফোর্স ফিল করে, সেই ফোর্সের ফর্মুলা হয় কিউ ইন্টু ই, যেখানে ইটা হলো ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েটেড বাই এ চার্জ, আর কিউ হলো আনাদার চার্জ হুইচ কাম ইন দ্যাট ইলেকট্রিক ফিল্ড। ওকে, দেন এফ ইকুয়াল টু হয় কিউ ই। তাহলে এই কনসেপ্ট ইউজ করে আমরা যদি ল্যামডা 1 বালা ওয়্যারটার ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি, আর সেই ইলেকট্রিক ফিল্ডের সাথে ল্যামডা 2 মানে ল্যামডা 1 বালা ওয়্যারটার ইলেকট্রিক ফিল্ড ইন দ্য পয়েন্ট ওয়্যার ল্যামডা 2 স্টে, মানে ল্যামডা 2 যেখানে রয়েছে সেই জায়গাতে যদি আমরা ল্যামডা 1-এর ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি, তাহলে সেই পয়েন্টে ল্যামডা 2 বালা মানে চার্জ ডেন্সিটিওয়ালা যখন ওয়্যারটা আসবে, সে কি ফোর্স ফিল করবে? ল্যামডা 2 দিয়ে জাস্ট আমি সেই ইলেকট্রিক ফিল্ডকে গুণ করলে পেয়ে যাব। মানে ইন দ্যাট কেস ইফ উই ফাইন্ড ই, দেন ই ইজ ক্রিয়েটেড বাই ল্যামডা 1, মানে E1 যদি ফাইন্ড করতে পারি, তাহলে এফ হবে কিউ ল্যামডা 2 ইন্টু E1। ওকে, এটা বুঝতে পারলে কিনা দেখো। এবার তার মানে আমাকে এবার E1টা ক্যালকুলেট করতে হবে। এবার E1 ক্যালকুলেট করার নিয়ম কি জানি আমরা? আমাকে এই পয়েন্টে গাউসিয়ান সারফেস নিতে হবে, সারফেস নিয়ে আমাকে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করতে হবে, গাউসিয়ান সারফেসটাকে সিলিন্ডার নিতে হবে, তার শেপ, তার এরিয়া লাগবে। ওভারঅল আমরা থিওরি তো সব শিখলাম, এখানে ফর্মুলাটা ডাইরেক্ট যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের যা মনে পড়ে সেটা হয় হলো ল্যামডা বাই
2 পাই এপসাইলন নট আর। দেখো মনে আছে এখানে দেখো যে একটা ইনফাইনাইট ওয়্যার বা আননোন লেন্থের ওয়্যার, লেন্থ এখনো কাজে লাগে না, লেন্থ কেটে যায়, থিওরিটা দেখো একটু আগে করেছি। সেই তারের জন্য যদি আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় বাই অ্যাপ্লাইং গাউসেস ল, সেটা ই ইকুয়াল টু হয় ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর। সেখানে ল্যামডা যেহেতু ল্যামডা 1 এর জন্য বের করছে, তো ল্যামডা 1 হবে। সো ইন দ্যাট কেস ফোর্স হবে ল্যামডা 2 ইন্টু দিস। সো দ্য ফাইনাল অ্যান্সার ইজ ল্যামডা 2 ল্যামডা 1 বাই 2 পাই এপসাইলন নট ইন্টু আর। এবার একটা ব্যাপার দেখো, অপশানে কিন্তু কোথাও এটা নেই, তবে অপশানে কে ইউজ করেছে। আমরা জানি কে এর ভ্যালু হলো, কে কাকে ধরা হয়, কে ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট, এটাকে কে ধরা হয়। তাহলে এটা যদি এখানে পুট করে দিই, তাহলে দেখো আমি এখানে বলতে পারি না 2 ল্যামডা 1 ল্যামডা 2 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর। তাহলে দেখো 2 করে দিলে 4 হয়ে গেলো, তাহলে 1 বাইটা কে হয়ে গেল। তো দ্য ফাইনাল অ্যান্সার ইজ কে ইন্টু 2 ল্যামডা 1 ল্যামডা 2 বাই আর। তাহলে অ্যান্সার হলো কি কে ইন্টু 2 ল্যামডা 1 বাই ল্যামডা 2 বাই আর। দ্যাটস মিন অপশন বি। দেখো বোঝাতে পারলাম কি না, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। চলো 2 নম্বরটা দেখো। এ সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর চার্জ ইউনিফর্মলি উইথ এ টোটাল চার্জ কিউ, দেন দ্য কারেক্ট এক্সপ্রেশন ফর দ্য ইলেকট্রিক ফিল্ড। এটাও আমরা একদম থিওরি, রেডিমেড থিওরি বললাম যে একটা যদি সলিড স্ফিয়ার হয় তাহলে তার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন কেমন করে হয়। এখানে কেস একটা বলে দিয়েছে, এ অপশন বলেছে কে কিউ আর বাই আর কিউব হোয়ার আর লেস দেন আর, আর একটা বলেছে কে কিউ আর স্কোয়ার হোয়ার আর গ্রেটার দেন ইকুয়াল টু আর অ্যান্ড 0 অল দ্য পয়েন্টস এ অ্যান্ড বি বোথ। প্রথমত 0 অ্যাট অল দ্য পয়েন্টস এটা কিছুতেই হবে না, কারণ সলিড স্ফিয়ারের জন্য কখনোই 0 হয় না। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড থাকবেই, ভেতরেও থাকে বাইরেও থাকে। হলো স্ফিয়ারের ভেতরে যেমন 0 হয়, বাট সলিড স্ফিয়ারে তো সেক্ষেত্রে ভিতরে 0 হবে না। তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেশনটা পুরো ডিটেলসে আমি থিওরিতে করে দিয়েছি, জাস্ট ভিডিওটাকে পিছন দিকে নিয়ে যাও। একটু আগেই করেছি, দেখো অ্যাপ্লিকেশানগুলো যখন করেছি সেখানে দেখো আমি ডেসক্রিপশনে টাইম নইলে বলে দেবো। তো সেখান থেকে আমি দেখেছি যে যখন মানে আর গ্রেটার দেন আর হয়, মানে আমি যখন ইলেকট্রিক ফিল্ডটা বের করবো এমন ডিস্টেন্সে যেটা সলিড স্ফিয়ারের থেকেও, সলিড স্ফিয়ারের রেডিয়াসের থেকে বেশি, ইন দ্যাট কেস তোমার কি হবে, তোমার ইলেকট্রিক ফিল্ডের অ্যান্সার যেটা বেরোয় সেটা হয় 1 বাই 4 পাই এপসাইলন নট। যখন আর গ্রেটার দেন আর হয় তখন নর্মালি কিউ বাই আর স্কোয়ার এটা বেরোয়, 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। অবশ্যই আরটা ক্যাপিটাল আর হবে, কিউ বাই আর স্কোয়ার। তো দ্যাটস মিন এখানে 1 বাই 4 আমরা কে ধরি, তাহলে কে কিউ বাই আর স্কোয়ার এটা হয় যখন আর গ্রেটার দেন আর হয়। এবার দেখো তাহলে অপশন বিটা কিন্তু মিলে যাচ্ছে, কে কিউ বাই আর স্কোয়ার। ওকে ওকে, এবার দেখো যেহেতু এখানে আরটা ইউজ করেছে স্মল আর, হ্যাঁ, তো স্মল আর ডিস্টেন্সে যেহেতু আমি গাউসিয়ান সারফেস নেব, তাহলে স্মল আর ইউজ করতে হয়। ওকে, আমি যেটা আর আবার যদি আর ইকুয়াল টু আর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু ক্যাপিটাল আর হয়। তবে এখানে যেহেতু আর গ্রেটার দেনে হয়ে যাচ্ছে, মানে গ্রেটার দেনে মিলে যাচ্ছে, অর্থাৎ আমি এই অপশানটা বলতে পারি। সো অপশান বি হতে পারে। ওকে, বাট অপশান এটাও আমাদের একবার চেক করে নেওয়া উচিত, কারণ অপশান এও যদি হয়, কারণ এখানে বি নামে একটা অপশান আছে যেখানে এ আর বি দুটোই বলেছে। ওকে, সেই জন্য আমরা এটা একবার চেক করে নিই যে আর লেস দেন যদি আর হয়, ইন দ্যাট কেস কী হয়। আর লেস দেন যদি আর হয় সেখানে দেখে নাও ই ইকুয়াল টু যেটা বেরায় সেটা হলো 1 বাই 4 পাই এপসাইলন নট, হ্যাঁ মিলে গেছে, এটাই হয়। দেখে নাও এক্সপ্রেশনটা কিউ ইন্টু আর বাই আর কিউব এটা হয়, দ্যাটস মিন কে কিউ আর বাই আর কিউব, একদম সেম এটাই হয়। তাহলে এই এক্সপ্রেশনটা তুমি যাও থিওরিতে আমি একদম ডিটেলসে ভেঙে করে দেখেছি, এটা প্রবলেম না, এটা একদম থিওরিটাই উঠিয়ে দিয়ে দিচ্ছে। দ্যাটস মিন বি আর এ দুটো অপশানই হবে, দ্যাটস মিন দ্য অপশান ইজ এ অ্যান্ড বি বোথ। ওকে, তাহলে দুটো খুবই মানে ভালো ভালো প্রবলেম করলাম, যে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি থিওরি থেকে আনা, সেই জন্য আমি থিওরিগুলো ভেঙে করেছি। বুঝতে পারছো তো কেন আমি থিওরিগুলো একটু ভেঙে করাচ্ছি, যাতে থিওরিগুলো মানে কিছু কিছু জিনিস শুধু ফর্মুলা বেস হয় না, এখানে থিওরিটাই প্রবলেম। ওকে, সো দুটো প্রবলেম হলো, আমাদের নেক্সট স্লাইডে আরও কিছু প্রবলেম হবে। দেখো নেক্সট স্লাইড দেখো, নাম্বার 3।
which one of the following pattern of electrostatics lines of force is not possible? এই যে তিনটা ইলেকট্রোস্ট্যাটিক্স লাইন্স অফ ফোর্সের ছবি দেওয়া আছে, তার মধ্যে কোনটা পসিবল না? এটা দেখো, এটা বোঝাচ্ছে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে, তাহলে +1 চার্জটা মানে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। এটা বোঝাচ্ছে মাঝখানে প্লাস আছে, +1 চার্জটা রিপালস হচ্ছে চারিদিকে। এটা দেখো কখনো সম্ভব না, কারণ আমরা জানি একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স কখনো ইন্টারসেক্ট করতে পারে না। এই লাইনটার সাথে এই লাইনটা ইন্টারসেক্ট করে যাচ্ছে, বাট তার মানে এই ইলেকট্রোস্ট্যাটিক্স ফিল্ড লাইন্সটা কখনো পসিবল না। এটাও পসিবল, এখান থেকে এখানে চার্জটা আছে, চার্জে এদিকে লাইন্স অফ ফোর্সগুলো মানে +1টা রিপালস হচ্ছে বলে চলে যাচ্ছে। বাট যেহেতু এই 3 নম্বর সি নম্বরটা এটা পসিবল না, কারণ কোনো লাইন্স অফ ফোর্স কখনো একটা অপরের সাথে জুড়ে যেতে পারে না, কারণ দুটো লাইন্স অফ ফোর্স কখনো ইন্টারসেক্ট করতে পারে না এক পয়েন্টে। কারণ এই পয়েন্টে ইন্টারসেক্ট করা আছে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এদিকেও বোঝাচ্ছে আবার এদিকেও বোঝাচ্ছে, যেটা কখনো পসিবল না। ইলেকট্রিক ফিল্ডের একটাই ডিরেকশন হয়। ওকে, 4 নম্বরটা দেখো। A sphere of radius R and charge Q is placed inside a concentric imaginary sphere of 2r. আচ্ছা, the flux associated with the imaginary sphere is, আচ্ছা এটা একদম সিম্পল প্রশ্ন। একটা কোনো স্ফেয়ার যার চার্জ Q আছে, তার রেডিয়াস মেবি R, সে চার্জটা আরেকটা বড় স্ফেয়ারের মধ্যখানে আছে, বড় স্ফেয়ারটার রেডিয়াস বলেছে 2r। সো বড় স্ফেয়ারের রেডিয়াস 2r হোক আর যাই হোক, গাউসেস ল সেজ যদি কোনো চার্জ কোনো একটা তলের ভেতরে থাকে, কোনো একটা সারফেসের ভেতরে থাকে, তাহলে সেই চার্জ দিয়ে যে ফ্লাক্সগুলো ওই সারফেস দিয়ে বেরাবে, সেই চার্জ মানে ফ্লাক্সটার পরিমাণটা হয় চার্জ এনক্লোজ বাই দ্য সারফেস ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এই 2r রেডিয়াসের স্ফেয়ারিক্যাল সারফেসটা r রেডিয়াসের q চার্জকে রেখেছে। তো সে 2r রেডিয়াসের স্ফেরিক্যাল সারফেস হোক আর 3r রেডিয়াসের স্ফেরিক্যাল সারফেস হোক, ওই স্ফেরিক্যাল সারফেস দিয়ে যে ফ্লাক্স বেরাবে সেই ফ্লাক্সের ভ্যালু অলওয়েজ q/ε0, বিকজ ওই সারফেস দিয়ে এনক্লোজ চার্জ q অনলি, আর ফর্মুলা হলো q enclosed/ε0, বাকি আর কিছু দেখার দরকার নাই। সো অপশন এ q/ε0। 5 নম্বর, এ নন কন্ডাক্টিং সলিড স্পেয়ার অফ রেডিয়াস R is charged uniformly. Okay, the magnitude of the electric field due to the sphere at a distance r from its center, এটা আমরা করে নিয়েছি আগেই, যে একটা হয় যদি r greater than r হয়, তাহলে তো আমরা জানি যে E = k/q/r², আর r less than r হলে E = k/q/r³। এটা আমরা আগের অঙ্কে একবার দেখলাম, কেটা হলো 1/4πε0, আর যদি ইকুয়াল টু r হয় তাহলেই তো, আর যদি r ইকুয়াল টু r হয় তাহলে E = k/q/r², এটা r হয়ে যাবে, আর কেটে গিয়ে r²। ওকে, এটা আমরা জানি। এবার কি অপশনগুলো দেখো। ইনক্রিজেস অ্যাজ r ইনক্রিজেস ফর r লেস দেন r, মানে r যদি ক্যাপিটাল আর থেকে ছোট হয়, মানে ইনসাইড r লেস দেন r, মানে r লেস দেন r, এই অপশনটা দেখো ওরা, তখন বলছে ইনক্রিজেস অ্যাজ r ইনক্রিজেস। তাহলে এই অপশনটা দেখো E = k/q/r³, যেখানে k কনস্ট্যান্ট, q কনস্ট্যান্ট, r³ কনস্ট্যান্ট, বিকজ r³ হলো, rটা হলো ওই ভিতরে গোলক মানে যে সলিড স্পেয়ারটা নিয়েছি তার রেডিয়াস, চেঞ্জ করবে করে স্মল r। তো স্মল r যদি বাড়ে তাহলে E এর ভ্যালু বাড়বে, কারণ স্মল rটা ওপরে গুণ আকার আছে। সো অপশন এ হবে। এবার আসি অপশন বি, ডিক্রিজেস অ্যাজ r ইনক্রিজেস, যখন 0 > r > মানে সেন্টার থেকে যত যাব, মানে ইনসাইডে r যত বাড়বে, r যত কম বাড়বে তত ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজ করবে, অর্থাৎ এর বিপরীত কথা। তার মানে এ যদি ম্যাচ করে তাহলে বি কখনোই ম্যাচ করবে না, কারণ বিটা এরই অপোজিট কথা। ওকে, এবার সি অপশন যাও। ডিক্রিজেস অ্যাজ r ইনক্রিজেস ফর r > মানে সরি r লেস দেন ∞, মানে স্মল আরটা ক্যাপিটাল আর থেকে বড়, ঠিক তো, স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, মানে এটা দেখো। তো স্মল আর যখন ক্যাপিটাল আর থেকে বড় হয়, সে আবার ইনফিনিটির কাছে হতে পারে, সেটা ইম্পর্টেন্ট না। তখন যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে E = k/q/r²। তাহলে স্মল আরটা নিচে আছে, মানে স্মল আর বাড়তে গেলে ইলেকট্রিক ফিল্ড কমবে, স্মল আর কমতে গেলে ইলেকট্রিক ফিল্ড বাড়বে। অপশন সি বলছে স্মল আর কমতে গেলে
ইনক্রিজিং, ইলেকট্রিক ফিল্ড বাড়বে, অর্থাৎ সি অপশনটাও হবে। এবার ডি আসি, ইজ ডিসকন্টিনিউয়াস, এটা তো হচ্ছে না, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে চেঞ্জ হচ্ছে। ওকে, আর ইকুয়াল টু আর হলেও এটা চেঞ্জ হচ্ছে, ডিসকন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস। হ্যাঁ, সো ডি অপশানটাও হচ্ছে না, তাহলে থাকলে হলো এ, মানে অপশান এ মিলে গেল, এ অ্যান্ড সি, দিস ইজ দ্য অপশান। ওকে, আর ইকুয়াল টু আর হলে অ্যান্সার হচ্ছে কে কিউব বাই আর স্কোয়ার, এটা একদম কনস্ট্যান্ট। হ্যাঁ, কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যায়, এটা ডিসকন্টিনিউয়াস নয়। ক্লিয়ার? তাহলে এ আর সি এই অপশানটাই সঠিক, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আচ্ছা, এটা কিন্তু কোয়েশ্চেনারি পার্ট, অপশান এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমি ব্লু কালার দিয়ে লিখে নিচ্ছি তাই, কিন্তু এটা কোয়েশ্চেনারি অংশ, অপশানটা নিচেরটা। ওকে, তাহলে আমাদের আবার 5টা হয়ে গেল। নেক্সট স্লাইডে আমরা আবার নেক্সট করব। দেখো এই স্লাইডটা, দেখো এই স্লাইডে আমরা 4টা অঙ্ক করতে পারছি, 4টাই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তবে ইজি টু সলভ, একটু বুদ্ধি লাগালে হয়ে যাবে, বেশি জায়গা লাগবে না সলভ করার জন্য। দেখো কী বলছে, 6 নম্বরটা দেখো, 20 মাইক্রোকুলাম চার্জ ইজ প্লেসড ইনসাইড এ ক্লোজ সারফেস, দেন ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সারফেস ইজ 5. If 80 microcoulomb charge is put inside the surface, then change in flux is very easy to solve. আমাদের বলছে 20 মাইক্রোকুলাম আছে, তখন ফ্লাক্স হচ্ছে 5, আমি 5 ফর্মুলা জানি, কিউ বাই এপসাইলন নট, মানে 20 বাই এপসাইলন নট আমরা জানি অ্যাকর্ডিং টু গাউস। আর যখন 80 হবে তখন এটা 5 ড্যাশ হয়ে গেল, 80 বাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু 4 ইন্টু 20 বাই এপসাইলন নট, 20 বাই এপসাইলন নট ইজ 5, ইজ 4 5, ইজি টু সলভ, ইজি একদম। এই প্রবলেমগুলো সব ইজি হয়, জাস্ট থিওরি পড়ে প্রবলেমগুলো করবে খুব ইজি, ডাইরেক্ট প্রবলেমগুলো স্টার্ট করবে দেখবে খুব কঠিন। 7. In a region of space, the electric field is given by E vector equal to 8I cap plus 4J cap plus 3K cap. The flux through a surface of area of 100 units in the XY plane is, এটা একটা নতুন অনেকক্ষণ পর একটা ভালো প্রবলেম পেলাম ফায়ার আরেকটা ফর্মুলা দিয়ে, যে ফর্মুলাটা হলো E ডট এস। E ভেক্টর ইকুয়াল টু দেওয়াই আছে 8I ক্যাপ প্লাস 4J ক্যাপ প্লাস 3K ক্যাপ, শুধু তোমাকে এস ভেক্টরটা বার করতে হবে। এস এর মান দেওয়া আছে 100 ইউনিটস, ডিরেকশনটা লাগবে XY প্লেন। আমরা জানি যে প্লেনের এরিয়া বলবো, এরিয়ার ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্যাট প্লেন, তাহলে XY এর প্লেনের পারপেন্ডিকুলার প্লেন জেড, তাহলে জেড অ্যাক্সিস হবে, জেড অ্যাক্সিস মানে কে ক্যাপ হয়ে গেল, মান দুটো বসিয়ে দাও, তাহলে হবে 8I ক্যাপ প্লাস 4J ক্যাপ প্লাস 3K ক্যাপ ডট 100K ক্যাপ, তাহলে ডট প্রোডাক্ট জানিস কে কে 1 হবে, বাকি সব 0, তাহলে 3 100 300, তাহলে 300 ইউনিট, আনসার কি 300 ইউনিট, দ্যাট ইজ দ্য অপশন ইজ বি। অপশন কি হচ্ছে বি। 8 নম্বর দেখো, ইলেকট্রিক চার্জ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার এ লং স্ট্রেট ওয়্যার অফ রেডিয়াস 1 মিলিমিটার, মানে এটা একটা 1 মিলিমিটারের তার যাতে চার্জ ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এবার চার্জ পার সেন্টিমিটার লেন্থ অফ দ্য ওয়্যার ইজ কিউ। আচ্ছা, এখানে আমরা চার্জ পার লেন্থ ল্যামডা হিসাবে ধরি, এখানে সেটা কিউ বলেছে। আরেকটা জিনিস বলেছে চার্জ পার মিটার না, চার্জ পার সেমি বলেছে, এখানে ইউনিটটা বলে দিয়েছে, ইউনিট লেন্থটা বলে দিয়েছে সেমিতে, যে চার্জ পার সেন্টিমিটার ইজ কিউ। ওকে, মানে চার্জ ডেন্সিটি পার সেন্টিমিটার ইজ কিউ। এ সিলিন্ড্রিক্যাল সারফেস অফ রেডিয়াস 50 সেন্টিমিটার অ্যান্ড লেন্থ 1 মিটার এনক্লোজেস দ্য ওয়্যার সিমেট্রিক্যালি শোন ইন দ্য ফিগার, মানে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস দিয়ে এটাকে ঘেরা হয়েছে, যার রেডিয়াস 50 সেন্টিমিটার আর লম্বা 1 মিটার, তাহলে 1 মিটার লম্বা মানে তারটা 1 মিটারের। ওকে, দ্য টোটাল ফ্লাক্স থ্রু দ্য সিলিন্ড্রিক্যাল সারফেস, এটা শিওর যে টোটাল ফ্লাক্স থ্রু দ্য সিলিন্ড্রিক্যাল সারফেস মিনস টোটাল ফ্লাক্সই। কেন? কারণ আমরা জানি একটা মানে ওয়্যারের ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল সারফেস দিয়ে ফ্লাক্স বেরায়, ওপরের গোল আর নিচের গোল দিয়ে কোনো ফ্লাক্স বেরায় না, অর্থাৎ টোটাল ফ্লাক্স মিন কি সিলিন্ড্রিক্যাল সারফেস দিয়ে যে ফ্লাক্স বেরোবে সেটাই, দ্যাটস মিন টোটাল ফ্লাক্সটাই বের করতে হবে। সো টোটাল ফ্লাক্সের ফর্মুলা ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। তো কিউ এনক্লোজটা এখানে বের করা, বাকি সব সোজা। কিউ এনক্লোজ মানে আমরা জানি ল্যামডা ইন্টু এল, ল্যামডা এল বাই এপসাইলন নট। এবার ল্যামডাটা এখানে কিউ বলেছে, আর এলটা কত বলেছে, এলটা হলো 1 মিটার। এবার 1 মিটার নিব না, কারণ এটা মানে এই ল্যামডা মানে কিউটা বলেছে পার সেন্টিমিটার হিসাবে, অর্থাৎ এলটাকে আমাকে সেন্টিমিটার করে নিতে হবে, তাহলে কিউ ইন্টু 100 বাই এপসাইলন নট। সিম্পল প্রবলেম, এত বড় প্রবলেম, এত ডেটা, বাট কী লাগলো, খালি 1 মিটার লেন্থটা লাগলো, আর কিচ্ছু লাগলো না। তাহলে 100 কিউ বাই এপসাইলন নট, মানে অপশন বি।
এগুলাই হলো প্রবলেম, যে এত এত ডেটা কিন্তু সব লাগেই না, কিছুই লাগে না, কনসেপ্ট লাগে খালি। গ্রো ইয়োর কনসেপ্ট উইথ ফিজিক্স গ্রো। চলো নেক্সট 9, if the electric flux entering and leaving a closed surface is phi1 and phi2 respectively, then electric charge inside the surface will be phi1 plus phi2 epsilon naught, phi2 minus phi1 epsilon naught। অপশন দেওয়া আছে, আগে দেখে নিই। আমরা জানি আউটসাইড ফ্লাক্স মানে ফ্লাক্স, যে ফ্লাক্সটা বাইরের দিকে বেরায় সেটা হলো পজিটিভ। এটা আশা করি থিওরিতে বলেছি, না বলে থাকলে জেনে নাও। আর ইনসাইড ফ্লাক্স মানে যে ফ্লাক্সটা ঢুকছে কোনো সারফেসে সেটা নেগেটিভ। ওকে, মানে বের হওয়া ফ্লাক্স যদি পজিটিভ হয় তাহলে ঢোকা ফ্লাক্স নেগেটিভ হয়। ওকে, তার মানে এটা পড়েছি একটা তল দিয়ে একটা সিলিন্ডার দিয়ে এ পাশ দিয়ে যদি ফ্লাক্স ঢোকে আর এ পাশ দিয়ে যদি মানে একটা এক্সটার্নাল ফিল্ডে যদি একটা কোনো সিলিন্ডার বা কোনো একটা সারফেস রেখে দিই তাহলে সারফেসের এ পাশ দিয়ে ফ্লাক্স ঢুকবে, এ পাশ দিয়ে বেরিয়ে যাবে, তো নেট ফ্লাক্স এই সারফেসের মধ্যে দিয়ে জিরো হয়। কারণ ইনসাইড যে ফ্লাক্সটা ইন করে সেটা যদি নেগেটিভ হয় আর যেটা আউট করে সেটা পজিটিভ। তো এখানে এবার আমরা জানি ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, তাহলে এখানে টোটাল ফ্লাক্স মানে টোটাল ফ্লাক্স ইকুয়াল টু হয় কিউ বাই এপসাইলন নট। তাহলে এখানে টোটাল ফ্লাক্স কত? টোটাল ফ্লাক্স হলো এখানে ইনসাইড ফ্লাক্স কোনটা, এন্টারিং ফ্লাক্স phi1 আর লিভিং phi2, মানে phi2 পজিটিভ আর phi1 নেগেটিভ, তাহলে নেট ফ্লাক্স হলো phi2 মাইনাস phi1, এটা হলো টোটাল ফ্লাক্স। আর এই টোটাল ফ্লাক্স ইকুয়াল টু হয় হলো Q by epsilon naught. So Q is equal to phi2 minus phi1 into epsilon naught. তাহলে কোন অপশনটা হলো চার্জ ইনসাইড দ্য সারফেস ইজ phi2 minus phi1 into epsilon naught, that is option B হয়ে গেল আমাদের চারটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এরপরে লাস্ট স্লাইড করাবো, লাস্ট স্লাইড আমরা 3টা করাবো প্রবলেম, টোটাল 12টা। এই 12টা প্রবলেমই খুবই ভালো প্রবলেম। এই প্রবলেমগুলো করলে মোটামুটি তোমার মানে যে ইয়েটা স্টাডি মেটেরিয়ালটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, তোমরা আমার ক্লাসে স্টাডি মেটেরিয়াল তৈরি করো পার্সোনাল, নিজে এগুলো ভালো মতো থিওরিগুলো দেখে বুঝে নোটস বানিয়ে এই প্রবলেমসগুলোর সেই থিওরি রিলেটেড এই প্রবলেমগুলো করাচ্ছি তার নোটস বানাও, দিয়ে স্টাডি মেটেরিয়াল তৈরি করো। তারপরে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ যে শুধু MCQ এর বইগুলো কেনো, দিয়ে সলভ করো, প্রবলেম হলে আমি আছি। চলো নেক্সট, চ্যানেলে থাকবো অবশ্যই। হ্যাঁ, চলো নেক্সট। সো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আর 3টা MCQ করাতে গেলে আমাদের ফ্লাক্স সংক্রান্ত কনসেপ্ট মোটামুটি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো করতে থাকো, অঙ্কগুলো দেখি। আমরা প্রত্যেকটা অংশ থেকে থিওরিগুলো পড়িয়ে সেখান থেকে এমন MCQগুলো করাচ্ছি যাতে তুমি অন্যান্য MCQগুলো করার ক্যাপেবল হতে পারো। ওকে, তো আমি প্রত্যেকটা চ্যাপ্টারের এরকমভাবে থিওরি আর MCQ করিয়ে যাব, তোমরা দেখে যাও, লাইক কমেন্টস করে যাও। আমি প্রত্যেকটা চ্যাপ্টার মানে চ্যাপ্টার বলতে পার্ট, যেমন ইলেকট্রোস্ট্যাটিক্স বলো, ভেক্টর বলো, সেগুলো করানোর পর আমি আবার কিন্তু বিগত যে 10 বছরে নিট মানে মেডিকেল এন্ট্রান্স টেস্টের যে কোয়েশ্চেনগুলো আসে তার উপরেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করে দেব। ঠিক আছে, তো চিন্তা করো না, চ্যানেলের সাথে থাকো, আমি ধীরে ধীরে সমস্ত কমপ্লিট করে দেবো। হ্যাঁ, আশা করি 1 বছর সময়ের মধ্যে আমি কোর্সটা কমপ্লিট করতে চেষ্টা করবো। ঠিক আছে, দেখো 10 নম্বর দেখো, the electric field in a region of space is given by E vector equal to phi by cap plus 2j cap। আমি আরেকটা দিয়ে দিলাম, এরকম প্রবলেম একটা করেছি, তবে এটা আরেকটা দিয়ে দিলাম বোঝানোর জন্য যে প্লেন পাল্টাতে গেলে কি হয়। নিউটন পার কুলম, ইলেকট্রিক ফ্লাক্স থ্রু অ্যান এরিয়া অফ 2 মিটার স্কোয়ার লাইন ইন দ্য YZ প্লেন ইন SI ইউনিট ইজ। এবার YZ প্লেনে যদি নিই তাহলে ইন দ্যাট কেস E ইজ ইকুয়াল টু 5i cap প্লাস 2j cap আর S ইকুয়াল টু 2। এবার ভেক্টর কী হবে, ইউনিট ভেক্টর কী হবে, YZ প্লেন, দ্যাটস মিন YZ প্লেনের সাথে পারপেন্ডিকুলার হলো i cap। মনে রাখবে এরিয়া অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ঠিক আছে, so flux phi equal to E dot S, that is equal to 5i cap plus 2j cap dot 2i cap, that is equal to 10 II1 JI0 মানে 10, so 10 unit। তো অপশন A is the right answer। নেক্সট 11 নম্বরটা দেখো,
11 নম্বরটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। এই প্রবলেমটা মানে শিখে গেলে অনেক প্রবলেম তোমার সলভ হয়ে যাবে। বলছে দ্য টোটাল ফ্লাক্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য গিভেন কিউব উইল বি, মানে ফ্লাক্স কত হবে বের করতে হবে, যেখানে হোয়ার এ ইজ দ্য সাইড অফ দ্য কিউব আর 1/ε0 এর ভ্যালু হলো 4 π × 9 × 10⁹ ইউনিটস। কিউবটা লক্ষ্য করো, এই কিউবের সেন্টারে যদি চার্জ থাকতো তাহলে আমি জানিস কিউবের মধ্য দিয়ে নির্গত টোটাল ফ্লাক্স হতো Q/ε0। বাট এখানে কেসটা হলো এখানে প্রত্যেকটা কর্নারে কর্নারে চার্জ আছে। এবার দেখো, মনে করে দেখো, আমার থিওরি যদি পড়ে থাকো একটু আগে, মানে থিওরি পড়ে যদি এমসিকিউগুলো করে থাকো তো মনে আছে হয়তো, কর্নারে যদি চার্জ থাকে তো সেই কর্নারে চার্জকে ঢাকতে টোটাল 1 2 3 4 5 6 7 8 8টা কিউব লাগে। একটা কর্নারের চার্জকে ঢাকতে 8টা কিউব লাগে। অর্থাৎ তুমি যদি 1কে ঢাকো তাহলে 1কে ঢাকতে 8টা কিউব লাগবে। 8টা কিউব দিয়ে তুমি একটা কর্নারের চার্জকে ঢাকতে পারবে? একটা কোনো কিউবের কর্নারের চার্জকে ঢাকতে এনক্লোজ করতে 8টা কিউব লাগে। অর্থাৎ একটা কিউবের মধ্যে দিয়ে সেক্ষেত্রে যে ফ্লাক্সটা হবে সেটা হবে Q/8ε0, বিকজ টোটাল ফ্লাক্স সবসময় Q/ε0 হয়। কিন্তু আমাকে এখানে একটা কিউবের মধ্যে দিয়ে ফ্লাক্স বের করতে বলেছে। তো যদি আমি 1 মাইক্রোকুলাম আধান নিয়ে করতাম তাহলে এক্ষেত্রে আমার ফ্লাক্সটা হতো Q মানে 1 × 10⁻⁶, এটা হলো এটার ভ্যালু, ডিভাইডেড বাই 8 × ε0। বুঝতে পারলে? মনে করো এটা যদি করতাম, মানে এই 1 মাইক্রোকুলাম আধান যদি একাই থাকতো এই কিউবটার মধ্যে, তাহলে তার জন্য এই কিউবের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা বেরোতো সেটার জন্য আমাকে 8টা কিউব দিয়ে 1 কুলমকে ঢাকতে হতো। ঢাকার পর টোটাল ফ্লাক্স হতো Q/ε0 মানে 1/ε0 মানে 1 × 10⁻⁶ মাইক্রোকুলাম থেকে কুলাম করার জন্য। এবার যেহেতু 8টা কিউব দিয়ে ঢাকতে হবে তাহলে পার কিউব হবে /8। এবার প্রশ্ন হলো এখানে তো একটা নেই, অনেকগুলো আধান আছে, তাহলে প্রত্যেকের সেম বেরাবে এবং সেটাকে ফাইনালি টোটাল যোগ করে দিতে হবে, মানে পরপর যোগ করতে থাকবে। যোগ করলে ফাইনালি যেটা বেরাবে 1/8 × ε0, এটা কমন থাকবে সবার, দিয়ে বেরাবে। আর 10⁻⁻6 এটাও কমন থাকবে সবার, দিয়ে বেরাবে 1 + 2 + 4 + 3 + 8 + 6 + 5 + 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8, তা টোটাল করতে হবে। তাহলে এদিকে হলো 1 2 3 3 4 7 7 3 10 10 8 18 18 6 19 20 24 24 5 29 29 আর 7 36। তো 36 × 10⁻⁻6 ডিভাইডেড বাই 8 × ε0, দিস ইজ দ্য অ্যান্সার। এবার আমাকে এই অ্যান্সারটা আনার জন্য কী করতে হবে, ε0 এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। তো এখানে জায়গা না, এখানে বসে রাখো। তো ফাইনালি আমার অ্যান্সার এসেছিল 36 × 10⁻⁻6 ডিভাইডেড বাই 8 × 1/ε0 এর ভ্যালু কত, 4 π × 9 × 10⁹। সো এখানে 4 9 36 আর 36, সেটাকে আবার 8 দিয়ে ডিভাইড, 8 দিয়ে 8 × 2 = 16 3 8 32, 8 দিয়ে হচ্ছে না, 36 আর 36 যদি 4 দিয়ে করি, এখানে যদি 4 দিয়ে করি তাহলে 4 9 36 আর বেরাবে 2, এখানে 9 চলে আসবে। আর 2 দিয়ে এখানে আবার 4কে করলে 2 2 আচ্ছা কেটে দিচ্ছি, এদিকে 4 দিয়ে 4 2 8 আর 2 দিয়ে 8 2 36। সো বেরোলো কত, 18 × 9। তাহলে বেরোলো 18 × 9, 18 × 9 × π × 10⁻9 আর 6 মানে 3, এটা হবে অ্যান্সার। তা 10⁻³ হবে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার এখানে 10⁻³ কোনটা, -3 3 6 -6 মানে বি হবে অ্যান্সার। এবার একটু মিলিয়ে দেখে নিই, 8 9 72, 9 × 9 10 11 12 13 14 15 16, তাহলে 162 π × 10⁻³ সো দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট 12 নম্বর দেখো, এ পয়েন্ট চার্জ ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স a/2 পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অ্যান্ড অ্যাবাভ দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার অফ এ সাইড এ, ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য স্কোয়ার ইজ। আচ্ছা, এটাও খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। এটা একটা স্কোয়ার, এটা তার স্কোয়ারের সেন্টার থেকে পারপেন্ডিকুলারলি a/2 ডিস্টেন্সে আমি চার্জটাকে রেখেছি। তাহলে বোঝাই যাচ্ছে যে স্কোয়ারের মানে বাহু যদি এ হয় তাহলে এটা হলো জাস্ট মাঝখানে। তাহলে একে এনক্লোজ করার জন্য আমাকে আরও স্কোয়ার নিয়ে আমাকে পুরো
কিউবটা কমপ্লিট করতে হবে। তাহলে এক্ষেত্রে এই চার্জটা কোথায় রয়েছে? এই চার্জটা রয়েছে একটা কিউবের সেন্টারে, কারণ আমাকে চার্জকে এনক্লোজ না করলে তার বের করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে তোমার ফ্লাক্স কী হয়? ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। বাট এখানে আমি খালি জানতে চাইছি যে এই একটা স্কোয়ার, যে স্কোয়ারের ওপরে আমি গল্পটা স্টোরিটা বলেছি, সেই স্কোয়ারের মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স হবে। তাহলে টোটাল ফ্লাক্স যদি কিউ বাই এপসাইলন নট হয়, তাহলে আমি জানি যে একটা কিউবের 6টা সাইড দিয়ে ফ্লাক্স বেরায়, তাহলে পার সাইডে কত বেরাবে? 5 ড্যাশ ইকুয়াল টু 5/6, দ্যাট ইজ কিউ বাই 6 এপসাইলন নট। সো দ্য অ্যান্সার ইজ ডি। দেখো বোঝা গেল কিনা? সো প্রত্যেকটা প্রবলেম কনসেপচুয়াল, তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ওকে? তাহলেই সবটি প্রবলেমই পারবে। সো খুব ভালো লাগছে, আমি ফ্লাক্সের প্রবলেমটা শেষ করতে পারলাম। অনেক দিন ধরে ক্লাসটা চলছে, ঠিক আছে? একবারে সম্ভব হয় না, আস্তে আস্তে করি। তো পেয়ে গেলে, ঠিক আছে? পেয়ে যখন গেছো, দেখো, খাতায় নোট করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যা ইচ্ছা করো, তবে শেয়ারটা বেশি করে করো, হ্যাঁ, যাতে ক্লাসগুলোতে স্টুডেন্ট বেশি আসে। আমার কমেন্ট খুব ভালো লাগে, ঠিক আছে? করবে। চলো, আমি চেষ্টা করব তোমাদের নিট ক্র্যাক করানোর, তুমি চেষ্টা করবে আমার চ্যানেলটা গ্রো করানোর। চলো, টাটা, থ্যাংক ইউ, বাই বাই।